পাত্রপক্ষ এসে বসে আছে হলরুমে। নিয়ন এসে তার বোনদের খবরটা দিতেই সবাই ভীষণ রকম অপ্রস্তুত হয়ে পড়ল। সবার অপ্রস্তুত হওয়ার পেছনে যথাযথ কারণ আছে। কারণটা হলো, পাত্রপক্ষ কোনো মেয়েকে দেখতে এসেছেন তা বলতে পারছেন না। বাড়িতে 7টি বিবাহযোগ্য মেয়ে আছে, আর প্রত্যেকেই সুন্দরী এবং শিক্ষিতা। এখন পাত্রপক্ষ যদি নির্ধারিত একজনকে দেখার জন্য এসে থাকে, তবে তো এই একজনকেই সামনে উপস্থিত করানো হবে। কিন্তু তাদের মুখের কথা শুনে সবাই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বোনদের খবর দিয়েই নিয়ন ছুটল নিচতলায়। মূলত মেজো চাচার হুকুমে বোনদের সতর্ক করে দিয়ে গেল কেউ যেন ওপর থেকে ভুলেও নিচে না নামে। নিচতলায় হলরুমে শাফকাত খান, সালাম খান, ইমরোজ খান, রহমত খান আর তাদের মা হোসনে আরা বেগম বসে আছেন পাত্রপক্ষের সামনে। হোসনে আরা বেগম ভীষণ হাসি খুশি মুখ করে পাত্রের মা খালার সাথে নিজেদের দেশের বাড়ির আলাপ চালিয়ে দিয়েছেন এতক্ষণে। মাকে এমন করতে দেখে শাফকাত খান বলল, আম্মা, আপনি একটু এসব কথা রাখেন। তারা আমাদের বাড়িতে একটা দরকারে এসেছে। এখন সেই দরকারি কাজটা মিটমাট না করে তো আমরা অন্য আলাপে যেতে পারি না। হোসনে আরা বেগম নড়ে চড়ে বসলেন ছেলেদের কথা শুনে। পাত্রের মাকে বললেন, তয় আপনারা আমার কোন নাতনিরে দেখবার চান সেইটাই তো বললেন নাই এখনো। পাত্রপক্ষের সাথে আসা মহিলা ঘটক পাত্রের মাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলেন, বড় মেয়েকে দেখতে আসছি। নিয়ন পাশ থেকে বলে উঠল, বড় আপু, তার তো এক ঠ্যাং নাই। সত্যি আপুকে দেখতে আসছেন? নিয়নের এত বড় মিথ্যা শুনে তার বাপ চাচা সবাই তার মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে নিয়ন পাত্তা দিল না। তার বাবা কিছু বলতে যাবে, তার আগে সেই ঘটক মাথা নেড়ে বলল, না না, বড় মেয়ে না, মেজো মেয়েরে দেখতে আসছি। খান বাড়ির কাজে মহিলা তখন ট্রেতে করে খাবার রাখতে আসে। মেজো মেয়েকে দেখতে আসছে কথাটা সে শুনে ফেলে। ট্রেটা রেখে সে হুড়মুড় করে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল। স্বভাবমতো পাশের বাড়ির বউটাকে খবরটা দিতে চলে গেল সে। এদিকে মেজো মেয়েকে দেখতে এসেছে শুনে বাড়ির সবাই তবদা খেয়ে মহিলার দিকে তাকিয়ে রইল। মাত্রই তো বলল বড় মেয়েকে দেখতে এসেছে। নিয়নও মহিলাকে কিছুক্ষণ পরখ করে বলল, মেজো আপু, সে তো এক চোখে দেখে না, রীতিমতো অন্ধ বলা চলে, তাকেই দেখতে এসেছেন? মহিলা বিষম খেয়ে কথাটা শুনে তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আরে না না, সেজো মেয়েরে দেখতে আসছি। খান বাড়িতে দুধ দিতে আসে একটা 15 বছরের একটা ছেলে। দুধের কলস দরজার সামনে রেখে যাওয়ার সময় কথাটা সে শুনে ফেলল। শুনে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। খবরটা একজনকে না দিলেই নয়। খান বাড়ির সকলে এতক্ষণে বুঝে গেছে এরা নির্দিষ্ট কাউকে দেখতে আসেনি। বাড়িতে যে অনেকগুলো বিবাহযোগ্য মেয়ে আছে সেটা জেনেই এসেছে। তারা ভেবেছে ঘরের মেয়েকে পণ্যের মতো পছন্দ করবে, এটা না ওটা, এভাবে নিবে। বাড়ির সবচেয়ে কঠোর পুরুষ সালাম খান নিয়নকে চোখ দিয়ে ইশারা দিতেই সে সাহস পেল। চাচার ইশারায় সে বুঝতে পেরেছে সেজো আপার তো একটা হাতই অকেজো। সত্যি সেজো আপাকে দেখতে এসেছেন? মহিলার এবার কপাল বেয়ে ঘাম ছুটে গেল। আসলে তিনি খবর পেয়েছেন এই বাড়িতে বিয়ের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে অনেকগুলো। সবাইকে দেখে যাবে এই ফন্দি এটে এসেছিল। কিন্তু এসব শুনে তার নিজেরই মাথা ঘুরছে। মহিলা ইতস্ত দৃষ্টিতে পাত্রের মা আর খালার দিকে তাকালেন। তারাও বেশ বিব্রত বোধ করছেন মহিলার কাজে। তাদের তো বলা হয়েছিল মেয়ে একটা দেখতে যাবে, সব ঠিক করা আছে। তারা দুজনেই বেশ লজ্জায় পড়ে গেলেন। পাত্রের খালা খুব রেগেও গেলেন মহিলার এমন কাজে। ধমকে উঠে বললেন, আপনি কি মশকরা পেয়েছেন? আপনি এতজনের কথা কেন বলছেন? আপনি আসলে একজনকে ঠিক করে দেখাতে এনেছেন তো আমাদের? পাত্রের খালার কথা শুনে খান বাড়ির সকলে বুঝল সমস্যাটা এই ঘটক লাগিয়েছেন। তাই শাফকাত আলম মহিলার উদ্দেশ্যে বললেন, আপনি আসলে আমাদের বাড়ির কোন মেয়ের জন্য প্রস্তাবটা এনেছেন? মহিলা ভ্যাবলার মতো বলল, আপনার বাড়িতে মেয়ে কয়টা? সালাম সাহেব এমন কথা শুনে গর্জে উঠলেন। বললেন, আমাদের বাড়িতে মেয়ে কয়টা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমাদের বাড়িতে যদি এখন 10টা মেয়ে থাকে, তবে কি আপনি 10জনকে দেখবেন নাকি? জি, দেখলে ভালো হয়। কথাটা বলে মহিলার দাঁত দিয়ে জিহ্বা কাটে। ইস, ভুল কথা বলে ফেলেছেন ভুল জায়গায়। নিয়ন হাসছে মিটমিট করে। তার বেশ মজা লাগছে। এমন মজার ঘটনার সাক্ষী সে এই প্রথম হলো। পাত্রের মা এবার মুখ খুললেন। বেশ লজ্জিত গলায় বললেন, ভাই সাহেব, আমরা আসলে জানতাম না এমন কিছু হবে। আমাদের তো বলা হয়েছিল একটা পাত্রীকে দেখতে যাচ্ছি, সবই ঠিকঠাক। এমন কিছু যে হবে আমরা সত্যিই জানতাম না। আসলে এত কিছু ভাবার আর দেখার সময় পাইনি। অনেক বলার পর ছেলেকে বিয়ের জন্য রাজি করিয়েছি। মন যেন না ঘুরে যায়, তাই খুব দ্রুত সবকিছুর ব্যবস্থা করতে চেয়েছিলাম।
এমন যে হবে ভাবিনি। আমরা সত্যিই ভীষণ দুঃখিত। সাফকাত সাহেব বললেন, দেখুন, আমাদের তো মেয়ে দেখানো তো আপত্তি নেই। বিবাহযোগ্য মেয়ে আমাদের আছে, আর তাদের সুপাত্র দান করাতেই আমরা চাই। এখন আপনারা যদি সঠিকভাবে একজনকে দেখতে চাইতেন বা সেই মনোবাসনা নিয়ে আসতেন, তবে আমাদের আপত্তি ছিল না। আমাদের আসলে আরেকটু খোঁজ নেওয়ার দরকার ছিল। তবে এখন যদি আপনাদের বড় মেয়েকে একটু দেখাতেন। না, আসলে বাড়ির বড় মেয়ে যখন অবিবাহিত আছে তখন তাকেই দেখি। নিয়ন বলে উঠল, বড় আপু তো থাক বাবা, যেমনই হোক দেখে যাই। ঠ্যাং নাই, পা তো আছে। নিয়ন সহ সবাই চুপ করে গেল। নিয়নের মজা ঘটক না বুঝলেও পাত্রের মা ঠিকই বুঝেছেন। সালাম খান সহ বাকি সবাই তাদের বড় ভাইয়ের দিকে তাকাতেই তিনিও মাথা নাড়েন। ইমরোজ খান নিয়নকে বললেন, যাও, তোমার বড় আপুকে বলো তৈরি হয়ে নিচে আসতে। নিয়ন ছুটে গেল উপরে। বোনেরা সবাই তখন দোতলায় সেজোজন অর্থাৎ সুজানার রুমে ছিল। নিয়ন এসে বলল, বড় আপুকে দেখতে চাইছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে যেতে বলল। বাড়ির বড় মেয়ে অরোরা তখন সুজানার চুলে তেল মালিশ করে দিচ্ছিল। ছোট ভাইয়ের কথা শুনে বিরক্ত হলো, বলল, ছেলে এসেছে? না। এখন তাহলে আমি বুঝবো কি করে ছেলে কতটা হাইজিন মেইনটেইন করে? নিয়ন বড় বোনের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই বড় আপুর বিয়ে করা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো এক জায়গায়, ছেলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে সেটা নিয়ে তার মাথা ব্যথা। বেশ কয়েকটা পাত্রকে রিজেক্ট করেছে সে হাইজিন মেনটেন না করার জন্য। এই যেমন গতবারের পাটরার কথা বলা যায়। গতবার একজন বিজনেসম্যান এসেছিল, বেশ বড়লোক, বড় বংশ। বড় আপু সেসব নিয়ে মাথা ব্যথা নেই। সে ছেলেকে দেখলো, দেখতে সুন্দর, কথা সুন্দর, সবই ঠিক ছিল। যখন দেখলো ছেলেটার নাক খুঁটে চায়ের কাপে হাত দিয়েছে, তখনই তার গা ঘৃণায় রিরি করে উঠল। ছেলেটা ওয়াশরুমে যেতে চাইলে অরোরা ছোট্ট একটা পরীক্ষা করার জন্য নিয়নকে আর রিজভিকে বলল ওয়াশরুমের হ্যান্ড ওয়াশ যা ছিল সব সরিয়ে ফেলে। ছেলেটা ওয়াশরুমে গিয়ে মলত্যাগ করে বেরিয়ে এসে ওভাবেই খেতে বসেছিল। পরে অরোরা কি বলবে? নিয়ন আর রিজভী তো ঘেন্নায় বমি করে দিতে চাইল সেখানে। পরের ছেলের আনহাইজেনিক কাজকর্ম তুলে ধরে অরোরা যখন বিয়ে ভাঙে, তখন তার দাদি তো রাগ করে তাকে উপাধি দেয় শুচিবাই রুগী। কিন্তু ব্যাপারটা তেমন নয়। অরোরার ওসিডি নেই। সে একটা মানুষ থেকে মিনিমাম কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করে, যতটুকু দরকার। এই ভদ্র সমাজে অনেকে আছে যারা উপরে খুবই ফিটফাট কিন্তু ভেতরে ভীষণ নোংরা। অরোরা সে সকল লোকের সংস্পর্শে যেতে চায় না। শুধু পাত্র দেখতে যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি তার মধ্যে থাকে, অরোরা নিশ্চিন্তে কোনো কথা না বলে তাকে বিয়ে করে নেবে। আফসোস, এখন পর্যন্ত মন মতো কাউকে পায়নি সে, যার ফলে বিয়েটাও করা হয়ে ওঠেনি। বয়স 27-এ গিয়ে ঠেকেছে। প্রেম ভালোবাসাও এই কারণেই তার দ্বারা হয়নি। অরোরাকে দেখবে শুনে সবাই ছোটাছুটি শুরু করে দিল। অরোরা একটা সুন্দর জামরঙা শাড়ি পরে নিল। যদিও সে শাড়ি পরা ছিল, কিন্তু সেটা ঘরে পরার। বাহিরের কারোর সামনে তো আর সেই সাজ পোশাকে যাওয়া যায় না। আর যদি হয় পাত্রপক্ষ, তাহলে তো কথাই নেই। অরোরা চুলে বেনি করতে করতে এরিনার দিকে তাকালো, বলল, টুনি এসেছে? এরিনা হলো বাড়ির চতুর্থ কন্যা। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়েও অধ্যয়নরত আছে। অরোরার আপন বোন। দেখতে অরোরার মতোই অনেকটা। এতক্ষণ সে বোনকে সাজিয়ে দিচ্ছিল। বোনের প্রশ্ন শুনে বলল, না, কলেজ তো 2টায় ছুটি হওয়ার কথা। ও, ভাইয়া কেউ বাড়ি নেই? নিয়ন আছে, রিজভী তো স্কুলে, আর বড় ভাইয়ারা সব তো অফিসে। অরোরা একবার রুমে থাকা সব বোনের দিকে চোখ বুলিয়ে নিল। মেজো বোন মেহনাজ বিছানায় অর্ধ শোয়া অবস্থায় ফোনে বেকিং ভিডিও দেখছে। আর সেজ বোন সুজনা তাদের পঞ্চম আর ষষ্ঠতম বোন ক্যামিলিয়া আর কামিনীর সাথে গল্প করছে বড় বোনের বিয়ে নিয়ে। ক্যামিলিয়া আর কামিনী খুবই উচ্ছ্বাসিত দেখেই বোঝা যাচ্ছে। অরোরা একটু হাসলো। এই যমজ দুটোকে এত ভালো লাগে তার। পুরো একরকম চেহারা, একটুও তফাৎ নেই। এখন পর্যন্ত তার বাবা মাও তাদের মাঝে মধ্যে ঠিক চিনে উঠতে পারে না, তবে অরোরা পারে, তাদের বড় ভাইয়াও পারে। অরোরা মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়, বড় ভাইয়া কি করে বোঝে? সে না হয় একসাথে থাকে, বোনদের গোপন কথাগুলো জানে, তাই চিনে ফেলতে পারে। কিন্তু ভাই তো যোজন যোজন দূরত্ব বজায় রাখে সবার থেকে, তারপরও কিভাবে পারে? অনেকবার জিজ্ঞেস করতে চেয়েও সে জিজ্ঞেস করতে পারেনি। ভাইয়ের চোখের দিকে তাকাতে তার ভয় হয় এখনো। আজমাইন বসের রুমে ফাইল জমা দিতে ঢুকেছে থেকে বাড়ি থেকে একের পর এক কল আসছে। এতবার কল আসায় সে দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে বস কি মনে করবে সেই ভেবে কল রিসিভ করছে না। তার পাংশুটে মুখ দেখে তার বস নিবরাজ চৌধুরী বলে উঠলেন,
আপনি কলটা রিসিভ করতে পারেন মিস্টার আজমাইন। আজমাইন তাড়াতাড়ি কলটা রিসিভ করতে তার ছোট চাচি জানালেন অরোরাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। সে যেন বাড়িতে ফেরে তাড়াতাড়ি। আজমাইন কলটা কাটার পর ইতস্ত করে বলল, স্যার, আমার এখন একটু ছুটির প্রয়োজন। ইটস আর্জেন্ট স্যার। আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে। কথাটা শুনে নিবরাসের স্তব্ধ হয়ে গেল। আজমাইনের ছোট বোনকে দেখতে আসছে মানে? সে বলল, আপনারা ওকে এখনই বিয়ে দিয়ে দিচ্ছেন? স্যার, বাবা চাচারা দিচ্ছেন বিয়ে। আর তাছাড়া ওর মত আছে। ওর মত কি করে থাকতে পারে? ও এখনো ছোট না স্যার। বিয়ের বয়স তো হয়েছে স্যার। ছুটিটা যদি। নিবরাস কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দম নেয়, তারপর বলে, চলুন আপনি আপনার সাথে যাই। আপনার চাচা বলেছিলেন একবার যেতে। কি দরকার ডেকেছেন সেটা জেনে আসি। আজকে সময় আছে, পরের সময় নাও থাকতে পারে। মেহনাজ সবে মাত্র মোবাইলে চার্জ লাগিয়ে বিছানায় ছাড়তে নেয় অমনি একটা বিদেশি নাম্বার থেকে কল আসে তার ফোনে। রিসিভ করতেই একজন গর্জে উঠে বলল, শুনেছি পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে। খবরদার মেহু, পাত্রপক্ষের সামনে গেলে আমি তোকে মেরে ফেলবো। একেবারে জানে মেরে দিব। আমি ছাড়ার কারো সামনে তুই যাবি না। মেহনাজের চোয়াল রাগে শক্ত হয়ে এলো। সে থমথমে গলায় বলল, তুই কে এত কথা বলার? আমি পাত্রপক্ষের সামনে যাব, বিয়েও করব। দরকার পড়লে আজই বিয়ে করব। তুই এখনো চিনিস নাই আমাকে। শোন ফুপাতো ভাই, ফুপাতো ভাইয়ের মতোই থাক। বেশি বাড়াবাড়ি করতে আসিস না। জাবির যেন আরো বেশি তেতো উঠল কথাটা শুনে। বলল, বেশি শখ না তোর বিয়ের? দাঁড়া, আসছি আমি। তোর বিয়ের শখ ভালোভাবেই মিটাবো। জাবির কলটা কেটে দিতে মেহনাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই বেয়াদবটার সাথে কথা বললেই তার রাগে গা কাঁপে। কামিনী ফুরফুরে মন নিয়ে দোতলার করিডোর বেয়ে হাঁটছিল। তখনই দেখা মিলল বাড়ির বড় ছেলে আবিয়াজের। সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল সে। তাকে দেখে কামিনী হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। তার বুকের ভেতর বাদ্যযন্ত্র বাজতে লাগলো সব সময়ের মতো। ফরমাল স্যুট পরা, গভীর সুদর্শন দীর্ঘ গড়নের এই আবিয়াজকে দেখলে কামিনীর সবসময় এমনই হয়। আবিয়াজ কামিনীর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একবার তাকিয়ে দেখল শুধু। তার তীক্ষ্ণ দৃষ্টি আর পুরুষালী পারফিউমের ঘ্রাণে কামিনী বেসামাল হয়ে পড়ল। দৃষ্টি নত করে সামনে এগোতেই শুনতে পেল ভরাট পুরুষালী কণ্ঠস্বরটা, নিচে কোথায় যাচ্ছ তুমি? কামিনী কেঁপে উঠল আরও একবার। পেছনে ফিরে আবিয়াজের দিকে তাকালো। আবিয়াজের দৃষ্টি তার দিকেই ছিল, আর সেই দৃষ্টিতে চোখ তুলে তাকানোর সাহস কামিনীর নেই। তাই সে বলল, মায়ের কাছে যাচ্ছিলাম। যাবে না, নিচে গেস্ট আছে। তারা যাওয়ার পরই নিচে নামবে। যাও, নিজের রুমে যাও। কামিনী গেল না। আবিয়াজ ধমকে উঠল, কি বলেছি শুনতে পাওনি তুমি? কামিনী পিলে চমকে উঠল। সে তাড়াতাড়ি তিনতলার সিঁড়ি দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, যাচ্ছি তো। সবসময় এত বকাবকি করার কি আছে? আদর করে বললে কি হয়? আবিয়াজ শুনল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। কামিনীর কার্যকলাপ তার ভালো লাগে না। লাগবেই বা কেন? 21-এর যুবতী 17 বছরের কিশোরীর মতো আচরণ করলে কার ভালো লাগে? মোড়ের মাথায় নিয়ন দাঁড়িয়ে আছে, তার হাতে স্প্রিং বল। একটু পরপরই সে সামনে তাকিয়ে দেখছে। ছোট চাচা বলেছেন সে যেন বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। টুনিকে মোড়ের মাথায় গিয়ে বলে দেয় আজকে বাড়িতে সদর দরজা দিয়ে না প্রবেশ করে পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এই কাজের পেছনের কারণ হলো পাত্রপক্ষের চোখে যেন সে না পড়ে, বিশেষ করে ওই ঘটক মহিলার নজরে যেন না পড়ে। মহিলার চরম অভদ্র। রিজভী তখন ললিপপ খেতে খেতে আসছিল। ভাইকে রাস্তায় এমন উকিঝুঁকি দিতে দেখে বলল, ছোট ভাইয়া, কি করছো? নিয়ন পেছন ফিরে রিজভীর দিকে বিরক্ত চোখে তাকালো। তারপর রিজভীর অন্য হাতে থাকা ললিপপের বক্স থেকে একটা বের করে মুখে পুরে বলল, টুনিকে দেখেছিস? টুনি আপুর কলেজ তো অন্য রোডে, আমার স্কুল তো এদিকে। হাত দিয়ে রাস্তাটা দেখালো রিজভী। তারপর বলল, কেন, কি হয়েছে? বড় আপাকে দেখতে এসেছে, তাই নাকি? এবারও ভাঙবে মনে হচ্ছে। রিজভী হাসল কথাটা বলে। নিয়ন আরও একবার রাস্তার দিকে তাকিয়ে বলল, এবারেরটা হয়েও যেতে পারে। ছেলে ডাক্তার শুনে আপা একটু নরম হয়েছে। শোন, তুই বাড়ি যা। আপাদের সবাইকে তো আজ ঘরবন্দি রাখা হবে। আমি তো এখানে। ওদের হুট হাট কিছু লাগতে পারে, সেগুলো এনে দেওয়ার জন্য আমি আর তুই ছাড়া আর কে আছে? যা যা, বাড়ি যা। রিজভী বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার পথে তার দেখা হলো এলাকার বড় ভাই শান্তার সাথে। শান্ত রিজভীকে দেখে বলল, ভাইয়া, খবর ভালো? খুব ভালো ভাই। তাই নাকি? এত ভালোর পেছনে রহস্য কি? রহস্য কিছু না, আপার বিয়ে লাগবে। শান্ত চমকে উঠে বলল, মানে কি বলছো? তোমার আপার বিয়ে? জি ভাই,
পাত্রপক্ষ এসেছে। হবু দুলাভাই ডাক্তার শুনলাম। তোমার আপা রাজি? রাজি তো মনে হচ্ছে। নিয়ন ভাই তো তেমনই বলল। ও নো। নো কেন? কিছু না, আমি আসছি, একটা কাজ আছে। শান্ত ধপাধপ পা ফেলে চলে গেল। রিজবু বাড়ির দিকে পা বাড়ালো পুনরায়। ক্যামেলিয়া নিজের রুমে বিছানায় হাত পা সরিয়ে শুয়ে আছে। শুয়ে শুয়ে জাওয়াদের কথা ভাবছে। জাওয়াদ তার কলেজের ইংরেজি প্রফেসর ম্যামের ছেলে। কলেজ জীবনে জাওয়াদ সে প্রথম দেখে। এরপর থেকেই তাকে ভালোবাসে। কতবার প্রকাশ করেছে নিজের ভালোবাসা বেহায়ার মতো, তারপরও কোনো সাড়া পায়নি। জাওয়াদ যেন তাকে সহ্য করতেই পারে না। ক্যামিলার হুট করে গতকাল রাতে দেখা নাটকের কথা মনে পড়ে গেল। সেখানে নায়ককে ভালোবাসার কথা স্বীকার করানোর জন্য নায়িকা মিথ্যে বিয়ের অভিনয় করে আর নিজের কাজে সফলও হয়। ক্যামিলিয়া মেয়ে মানুষ, সে বুঝতে পারে কে তাকে পছন্দ করে আর কে করে না। জাওয়াদ যদিও মুখে বরাবর বলছে সে পছন্দ করে না, কিন্তু তার চোখের ভাষা ক্যামিলার কাছে অন্যরকম মনে হতো। মনে হতো ভালোবাসে, প্রকাশ করে না। আচ্ছা, আজকে একবার সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখলে কেমন হয়? যদি জাওয়াদ তাকে ভালোবেসে থাকে তবে তো আসবে তা জানাতে, আর না বাসলে আসবে না। আর ক্যামিলিয়াও আর পাগলের মতো তার পিছু পিছু ঘুরবে না। সে ঠিক করে নিল আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। গ্যালারি খুঁজে নিজের একটা শাড়ি গহনা পরার ছবি সে হোয়াটসঅ্যাপে জাওয়াদকে পাঠিয়ে দিল। নিচে লিখল, অনেক ঘুরেছি, আর ঘুরবো না। আমি এবার বুঝে গেছি একটা কথা, আমরা যাকে ভালোবাসি তার পেছনে না ছুটে যে আমাদের ভালোবাসে তার কাছেই যাওয়া ভালো। আমিও সেটাই করছি। আমাকে যে চাইছে তার কাছেই যাচ্ছি। আপনি ভালো থাকবেন। আমার কৃতকর্মের জন্য আমি দুঃখিত ভাইয়া। এরপর সবকিছু থেকে সে জাওয়াদকে ব্লক করে দিল। জাওয়াদকে ভাইয়া ডাকতো না সে, কিন্তু আজ ভাইয়াও বলেছে। যে ছেলে সায়া হতে চায় সে ভাইয়ার ডাক নিশ্চয় মেনে নিবে না। এরিনা সবেমাত্র গোসল সেরে চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালো। তখনই দেখলো তাজওয়ার দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে। এরিনাকে দেখে ফোন হাতে নিল। তারপর কাউকে কল দিয়ে ফোনটা কানে তুলল। এরিনা বুঝলো কলটা তার কাছেই এসেছে। রুমের ভেতরে ঢুকে দেখলো তার ফোন বাজছে। রিসিভ করতে কাতর স্বরে তাজওয়ার বলল, কিভাবে পারো এমন করতে? এরিনা অবাক হলো। বারান্দায় এসে তাজওয়ারের দিকে তাকিয়েই বলল, কি করেছি? তোমার বাড়িতে পাত্রপক্ষ এসেছে কিনা সেটা বলো। হ্যাঁ এসেছে, ছেলে ডাক্তার। তেমনই শুনলাম। তোমার পছন্দ হয়েছে? না হওয়ার মতো তো কিছু নেই, সবাই শুনেছি ভালোই লাগছে। না, খুব শীতল ডাকটা এরিনার মুখ ছুঁয়ে গেল। বলল, কি? আমি তোমার জন্য সব রকম ভাবে নিজেকে প্রস্তুত করলাম। বিসিএস দিলাম, টিকেও গেলাম। কেবল এখন চাকরিটা পাওয়ার অপেক্ষায় ছিলাম। একটু ধৈর্য রাখতে পারলে না? আপনি এসব কি বলছেন? তাজওয়ার হুট করে গভীর হয়ে ওঠে। চোখ দুটো তার আরও আগেই লাল হয়েছিল, কিন্তু এখন যেন সেটা প্রকট হলো। দাঁতে দাঁত চেপে সেই রক্তচক্ষু নিয়ে সে এরিনার দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম নিজেকে বদলালে তুমি আমার হবে। আমি আগেই বলেছি আমি সাধু পুরুষ না। তারপরও তেমনটা হওয়ার চেষ্টা করেছিলাম, শুধুমাত্র তোমার জন্য। এখন তো দেখছি সাধু হলেও তোমাকে পাওয়ার চান্স নেই। তাহলে আর দরকার কি তেমন হওয়ার? অনেক সহ্য করেছি, আর না। এবার আর ভালো মানুষ সাজতে পারবো না। খারাপ হলে যদি তোমাকে পাওয়া যায় তবে আমি খারাপই হব। কথাগুলো বলে তাজওয়ার কলটা কেটে দিল। তার এমন কাজে এরিনা হতভম্ব হয়ে গেল। মানুষটার আবার হুট করে কি হলো? ভালোই তো ছিল সে, হঠাৎ আগের মতো আচরণ করলো কেন? তাজওয়ার হলো এমপির ছেলে, বদরাগী, জেদি, মারকুটে স্বভাবের ছেলে। পড়ালেখা শেষ করেও চাকরি বাকরি না করে ভার্সিটিতে এসে সময় কাটাতো। ভার্সিটির পপুলার বয়সে খুব নাম ডাক্তার। পড়ালেখায় সবসময় সিজিপিএ 4 পেয়ে এসেছেন। এই এত ভালো ছেলে রাজনীতি করে নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করেছে দেখে শিক্ষকগণ খুবই দুঃখ পেতেন। ক্লাসের ছেলেটার যেমন সুনাম করতেন, তেমনি এসব স্বভাবের জন্য একটু আকটু দুর্নামও করে বসতেন। এরিনা সবসময় দূরে থেকে তাজওয়ারকে দেখেছিল। ছেলেটা তার ভাইয়ের মতোই মেধাবী, দেখতেও লম্বা, সুন্দর, সুঠামদেহী। কিন্তু তার ভাই এমন লাফাঙ্গা না কেউই। এটা ভেবে সে মুখ ফিরিয়ে নিত ছেলেটার থেকে। তাজওয়ারের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় ক্যান্টিনে। বেশি কিছু না, তাজওয়ার শুধু তাকে সামনাসামনি দেখেছিল, ব্যাস। তারপর থেকে ভার্সিটির জাতীয় ভাবির খেতাব সে পেয়ে গেল। দীর্ঘ 2 বছর হয়ে আসছে তাকে এই খেতাবটা সহ্য করতে হচ্ছে তাজওয়ারকেও। তাজওয়ার ক্যারিয়ারে মন দিয়েছিল কেবল এরিনাকে নিজের করে পাওয়ার জন্য। একদিন এরিনা তাকে খুব কথা শুনিয়েছিল তার পিছনে পড়ে থাকার জন্য। নিজের কথা দিয়ে সে তাজওয়ারকে বারবার বুঝিয়ে দিয়েছে তার বাবা টাকার ফুটানি না দেখে নিজ উপার্জন
যেই দিন করবে, নিজের পায়ে যেই দিন দাঁড়াবে সেই দিনই যেন তাকে চাইতে আসে, নয়তো এমন ছেলের কাছে তার পরিবার তাকে দিবে না। তাজওয়ার চুপচাপ সব কথা শোনে। তারপর থেকে আর কখনো ভার্সিটিতে গিয়ে এরিনার পেছনে ঘোরেনি। ঘরবন্দি হয়ে দিনরাত বিসিএসের জন্য পড়েছে। আর মেধাবী তাজওয়ার সফলও হয়েছে, চাকরিটাও হয়ে গেছে বলা চলে। ভেবেছিল চাকরি পেয়েই সে এরিনার হাত চাইবে তার পরিবারের কাছে, আর এর মধ্যেই এসব ঘটে গেল। এরিনার হুট করে তাজওয়ারের করা আচরণের কারণটা মাথায় এলো, আর তখনই সে ইয়া আল্লাহ বলে কপাল চাপড়ায়। তাজওয়ার ভেবেছে যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর সেও ভাবলার মতো কথা বলছে, যার ফলে তাজওয়ার এমন রেগে গেছে। এবার সে এই একরোখা জেদি অপ্রতিরোধ্য যুবকটাকে কিভাবে বোঝাবে যে ভুল ভেবেছে। যা রাগ তার। শুনতে চাইবে কি এরিনার কথা? এরিনা ২-৩ বার তাজওয়ারকে কল দিল, ফোন সুইচ অফ বলছে। চিন্তায় এরিনার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেল তখনই। উপায়ন্তর না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে সে বিছানায় গাইলে দিল। কলেজ গেট থেকে বের হতেই নিয়নকে দেখে টুইঙ্কেল দৌড়ে তার কাছে গেল। নিয়ন বেশ কিছুক্ষণ মোড়ের মাথায় দাঁড়িয়েও যখন তার দেখা পায়নি, তখন কলেজের সামনে চলে এসেছে। টুইঙ্কেল হলো টুনি, বাড়ির ছোট কন্যা। টুইঙ্কেলকে সবাই আদর করে টুনি বানিয়ে দিয়েছে। টুইঙ্কেল বলে তাকে শুধু তার বড় ভাইয়া, বাবার বাহিরে সবাই ডাকে। বাড়ির ৪টা সদস্যের কাছে ছাড়া আর সব সদস্যের কাছে সে টুনি। দাদু ডাকে টুনটুনি পাখি, আর মা ডাকে টুনটুন। নিয়ন রিস্কা ডেকে রিস্কাতে উঠতে টুইঙ্কেল বলল, এখনই যাব না তো কি করবি? আপারা ভেলপুরি খেতে চেয়েছিল, বলেছে কিনে নিয়ে যেতে। উফ, আগে বলবি না? রিস্কা ডেকে ফেললাম। থাক, কিছু হবে না। আঙ্কেলকে সকালে বলেছিলাম ২০০ টাকার বানিয়ে রাখতে, রেখেছে মনে হয়। যাই, টাকা দিয়ে নিয়ে আসি। টুঙ্কেলের যাওয়ার পথে একবার তাকিয়ে নিয়ন কলেজ গেটিয়ে তাকালো। অরিনকে দেখা যাচ্ছে। কতদিন পর দেখলো মুখটা। বুকের মধ্যে নিয়নের দাম দাম করে শব্দ হচ্ছে। অরিন তার দিকে তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নেয়। উফ, ধরা পড়া চলবে না। খান বাড়ির সদস্য সংখ্যা ২১। পরিবারের সদস্য ছাড়াও কাজের লোক আছে ৩ জন, ড্রাইভার আছে ৪ জন, দারোয়ান আছে ২ জন। বলার বাকি নেই যে অন্তত ধনী ও বনেদি পরিবার তাদের। সাফায়েত খান ছিলেন সাফাকাত খানের পিতা। তিনি এই ৩ তলা ভবনটি তার সময়কালেই করেছিলেন। তারপর এই নিয়ে ১৪ বার বাড়িটি সংস্কার করা হয়। তাই এই দেখাতে কেউ কখনোই বলতে পারে না যে বাড়িটির বয়স এত বেশি। দেখে মনে হয় আজকালে তৈরি হওয়া বাড়ি। সাফায়েত খান ৫ পুত্র ও ১ কন্যার সন্তানের জনক ছিলেন। বর্তমানে তার ৪ পুত্র আর ১ কন্যা জীবিত আছেন। সাফায়েত খানের জীবিত অবস্থায় তার বড় পুত্র আবরিশাম খান ও তার স্ত্রী রুখসাত জাহান মারা যান রোড অ্যাক্সিডেন্টে। তাদের সন্তানই হলো আবিয়াস খান। আবরিশাম খান সাফায়েত খানের প্রথম পক্ষের সন্তান ছিলেন। তার জন্মের সময় তার মা মারা যান। পরবর্তীতে তার দেখভালের জন্য সাফায়েত খান আবার বিবাহ করেন হোসনে আরা বেগমকে। হোসনে আরা বেগম নিজের পুত্রদের থেকে কখনো আলাদা করে দেখেননি আবরিশাম খানকে, বরং একটু বেশি ভালোবাসেছেন। এখন যেমন সব নাতি-নাতনির চেয়ে আবিয়াসকে ভালোবাসেন, তেমনি ছেলে মেয়েদের মধ্যে আবরিশামকে ভালোবাসতেন। ছেলের মৃত্যুর পর সাফায়েত খান খুব ভেঙে পড়েছিলেন। তাই তো তার ২ মাসের মাথায় তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। শাফকাত খানের ৪ সন্তান। তারা হলো আজমাইন, অরোরা, এরিনা আর রিজভী। সালাম খানের ১ পুত্র ১ কন্যা আলফাজ আর মেহনাজ। ইমরোজ খানের ৩ কন্যা সুজানা, নিয়ন আর টুইঙ্কেল। আর সবশেষে রহমত খানের ২ যমজ কন্যা ক্যামিলি ও কামিনী। অরোরাকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে, বলতে গেলে ভীষণ পছন্দ হয়েছে। তাদের পরিবারের বৃত্তান্ত জেনে খানবাড়ির সকলেও তাদেরকে পছন্দ হয়েছে। তারা চাইছে পাত্রকে একবার দেখার জন্য। পাত্রের মা শাহানা খাতুন ছেলে শাহরিয়ারকে কল দিয়ে সে ফোন তুলে না। শাহানা খাতুনের মনে পড়ে সকালে তার ছেলে বলেছে আজ ৫টা ওটি আছে, অনেক কাজ আজকে, শান্তিতে শ্বাস ফেলার সময় নেই নাকি। শাফকাত খানকে বলতেই তিনি মুখটা একটু কালো করে ফেললেন। ছেলেটার ব্যাপারে শুনে তাকে দেখার বড় শখ হয়েছে তার। শাহানা খাতুনরা ফিরতে চাইলে তাদের ফিরতে দেওয়া হলো না, কারণ তাদের আসা উপলক্ষে খান বাড়িতে আয়োজন করে রান্নাবান্না করা হয়েছে। প্রতিবারই পাত্রপক্ষ এলে এমন আয়োজন করে তারা। পাত্রপক্ষ ভালো হলেও মেয়ের তাদের পছন্দ হয় না বলে বারবার বিয়ে ভাঙে। তিনি মনে মনে দোয়া করতে লাগলেন এবার যেন সব ঠিকঠাক হয়। ছোট ভাইয়ের মেয়েগুলোও তো আছে, তারা অরোরার বিয়ের আগে নাকি বিয়ে করবে না। এদিকে বয়সও তো কারোর থেমে নেই। নিজেকে এসব ভাবলে খুব অপরাধী মনে করেন তিনি। শাহানারা খাতুনের কল শাহরিয়ার রিসিভ করতে না পারলেও মায়ের এতগুলো কল দেখে কল ব্যাক করতে ভোলেনি সে। শাহরিয়ারের কল এসেছে দেখে তার খালামণি আসমা বেগম
তার বোনের থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে দিল। তারপর একটু দূরে গিয়ে কথা বলল। হ্যাঁ শাহ, বল। খালামণি, মা কোথায়? এতবার কল দিল যে। আর বলিস না, তোর মা তো অসুস্থ হয়ে পড়েছে পাত্রী দেখতে এসে, প্রেশার লো একদম। পাত্রী দেখতে এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, আমার তো লজ্জা লাগছে। কথাটা শুনে শাহরিয়ার চেঁচিয়ে উঠল। হোয়াট? মায়ের কি হয়েছে? এখন কেমন আছে মা? কি করছে? আর তোমরা কোথায় বললে? একসাথে কত কথা বলে ছেলেটা। আমরা তোর বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছি, তোর হাসপাতালের সামনের রোডে। হেঁটে আসতে তোর 10 মিনিট লাগবে। তাড়াতাড়ি আয় বাবা। আমি একা কি করব বুঝতে পারছি না। তুমি ঠিকানাটা বলো, আমি আসছি। আসমা বেগম ঠিকানাটা বলতেই শাহরিয়ার রওনা হলো খান বাড়ির উদ্দেশ্যে। আসমা বেগমও শাফকাত খানদের জানিয়ে দিল তাদের ছেলে আসছে, আর বোনকেও বলে দিল সে তার ছেলেকে আনার জন্য মিথ্যে কথা বলেছে। শুনে তো শাহানা খাতুন একটু বিচলিত হয়ে পড়লেন। ছেলেটা এসে যদি দেখে মিথ্যে বলা হয়েছে তাকে, তাহলে একটা বাজে অবস্থা হয়ে যাবে। অরোরা ডাইনিংয়ে খাবারের বাটিগুলো সাজিয়ে রাখছিল। শাহরিয়ার আসবে শুনে এসে সে মানুষটা কেমন হবে এই ভেবে তার মনটা দূর দূর করে কাঁপছে। প্লেটগুলো মুছে রাখার সময় সেখানে তখন শাহানারা খাতুন আসেন। এসে তার পাশে দাঁড়ায়। তাকে দেখে অরোরা বলল, আন্টি বসুন। শাহানারা খাতুন বসেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অরোরার কাজ দেখছিল। অরোরা রাজশরমের মাথাকে হঠাৎ করে শাহানারা খাতুনকে প্রশ্ন করে বসল, আপনার ছেলে কি খেতে পছন্দ করেন? শাহানারা খাতুন অরোরার মুখের দিকে তাকিয়ে মুচকে হাসলেন। অরোরা তখন নিজের কাজে লজ্জা পেয়ে গেল। শাহানারা খাতুন বললেন, সে তৈলাক্ত খাবার পছন্দ করে না। কি সব হাবিজাবি খায়, সেদ্ধ সেদ্ধ শাক সবজি খাবে। ভাতও খুব মেপে খায়। আগে এমন ছিল না জানো। বিদেশ ছিল 2 বছর, তারপর থেকে এই অবস্থা। ছেলে আমার না খেয়ে শুকিয়ে গেছে। শেষের কথাটা দুঃখ করে বলল শাহানারা খাতুন। অরোরার কেন যেন ভালো লাগলো। আহ, এত সুন্দর ডায়েট মেনটেন করে, নিশ্চয় স্বাস্থ্য সচেতন। শাহানারা খাতুন আফসোস করে বললেন, ছেলেটা এখানে এসে কিছু খাবে না মনে হয়। হাসপাতাল থেকে আসছে তো, ও হাসপাতাল থেকে ফিরে সবার আগে গোসল নিবে। সারাটা দিন ওটিতে কেটে তো, তাই গোসল ছাড়া এমনি কিছু খেতে পারে না। তার এক কথা, হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ হিউম্যান। কথা শুনে অরোরার যেন মন গলে গেল। না দেখা মানুষটার জন্য অন্তরে ভালো লাগা অনুভব হলো। সে এভাবে ওভাবে কথা বলে শাহানারা খাতুনের থেকে শাহরিয়ারের ব্যাপারে আরও জেনে নিল। আলফাজ বাড়ির মেইন গেটে এসে দেখল তার ফুপুর গাড়ি আসছে। সে দাঁড়িয়ে পড়ল সেখানে। ফুপু তাকে দেখে কিছু না বলে রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করল। আলফাজ বুঝতে পারল না ফুপু এমন করলো কেন। অন্য সময় তো আদর করে জড়িয়ে ধরেন, আজ কি হলো। সেও ব্যতিব্যস্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো। ফুপু ড্রয়িং রুমে এসে বোমা ফাটালেন। চিৎকার করে বললেন, তোমরা কি মানুষ? শাফকাত খান এগিয়ে এসে বললেন, কি রে, রেগে আছিস কেন? কি হয়েছে? কি হবে মানে? মেয়ের বিয়ে দিচ্ছ নাকি আমার ছেলেটাকে মারতে চাইছো? সালাম খান এগিয়ে এসে বললেন, কি বলছিস তুই? ঝেড়ে কাশ। ডাকো অরোরাকে, ডাকো। অরোরাকে ডাকার প্রয়োজন পড়েনি, সে নিজে এসে উপস্থিত হলো। ফুপুকে জড়িয়ে ধরতে যাবে তার আগে ফুপু তাকে হাতের ইশারায় থামতে বলল। অরোরা এহেন কাণ্ডে কি করবে বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরাও এসে ভিড় করলো। সিঁড়ির কোণে মেহনাজ এসে দাঁড়াতেই শুনতে পেল, ছেলেটা আমার বিজনেস ডিলের জন্য লন্ডন গেছে। তার পাপা কত আশা ভরসা নিয়ে ছেলেকে পাঠিয়েছে। এখন সেই ছেলে কোটি কোটি টাকা লস করে বিজনেস ডিলটা ফেলে দেশে ফিরে আসছে। জানো কার জন্য এমন কাজ করেছে? তোমাদের মেয়ে অরোরার জন্য। সে নাকি বিয়ে করবে আজকে। ছেলে আমার বলেছে ও যদি আজ বিয়ে করে তো সে প্ল্যান থেকে ঝাঁপ দিবে। কথাটা বলেই ফুপু হু হু করে কেঁদে উঠলেন। তাকে অরোরার মা আমেনা বেগম জোর করে সোফায় বসিয়ে শরবত এগিয়ে দিলেন খাওয়ার জন্য। এদিকে অরোরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। জাবির এমনটা বলেছে? সত্যি সত্যি তার আর জাবিরের মধ্যে এমন সম্পর্ক কবে হলো? সবাই যখন একটা শখ পেয়ে ভাষাহারা হয়ে পড়েছে, তখন তাদের আরও বেশি শখ দিতেই যেন বুয়া দৌড়ে এলেন বাহির থেকে। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে চেঁচিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহ রে, এমপি আইছে রে এমপি। কত গাড়ি লইয়া আইছে, কত ব্যাটা লগে। ব্যাটাগো হাতে আবার গুলি কত বড় বড়। খান বাড়িতে বর্তমানে একটা থমথমে অবস্থা বিদ্যমান। বাড়ির বড় থেকে ছোট সকলে একটা চিন্তায় পড়ে গেছে। হুট করে এমপি মহোদয়ের আগমন কাউকে স্বস্তি দেয়নি। হলরুমে বড় সোফাটির একপাশে বসেছেন তাদের স্থানীয় এমপি
জওহর চৌধুরী। তার বাম পাশে তার স্ত্রী রাইমা হাসান বসে আছেন। জওহর চৌধুরী এসেই প্রথমে সকলের সাথে এমনভাবে কুশলাদি বিনিময় করলেন যেন তিনি কতদিনের চেনা পরিচিত কাছের মানুষ। শাফকাত খান বিচলিত হয়ে পড়লে তেমন একটা কথা বলতে পারেন না। এখন তার সেই অবস্থাই হয়েছে। ছোট ভাই সালাম খান ভাইয়ের পরিস্থিতি বুঝতে পেরে নিজেই কথা বললেন, আপনাদের আগমনে আমরা খুবই খুশি হয়েছি ভাই সাহেব। তবে একটা প্রশ্ন না করলে নয়, হুট করে এই সাধারণ মানুষগুলোর কাছে আপনারা কি মনে করে এসেছেন? জওহর চৌধুরী হাসলেন, মুচকি কিংবা মিষ্টি হাসি নয়, ঘর কাঁপিয়ে হো হো করে হাঁ করে হাসলেন। তার এহেন কাণ্ডে সবাই তবদা খেয়ে গেল। লোকটা হাসছে কেন? বাড়িতে ছুটা কাজ করা মর্জিনা অরোরার কানে কাছে ফিসফিস করে বলল, হেই কি ফাগল ঠাগল নিয়াফা। চাচা মিয়া একখান কত জিগাইল, হেই হা হা হো হো কইরা ভেটকায়। শেষকালে কি আমরাই এর ফাগলরে নিয়া বোট দিমু? অরোরা বিরক্ত চোখে তাকালো মর্জিনার দিকে, তারপর বলল, আহা এসব কি ধরনের কথাবার্তা, ওনারা শুনতে পেলে তোমার খবর করে দিবে জানো। যাও এখন কিচেনে গিয়ে দেখো তো নাস্তা পানির আয়োজন কি করলো বুয়া। মর্জিনা চলে যেতেই অরোরা আবার সামনে সবার মনোনিবেশ করলো। মেহনাজ এতক্ষণ ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে থাকলেও এবার আর তর সইতে না পেরে নিচে এসে বোনের পাশে দাঁড়ালো। তার চোখে মুখে কৌতূহল দেখা যাচ্ছে, তবে সবার তুলনায় সেটা কম। বেশ কিছুক্ষণ পর নানান আলাপচারিতার পর সুস্পষ্ট হলো এমপি মহোদয়ের আগমনের কারণ। কারণটা হলো তাদের বড় কন্যা অরোরাকে তার ছেলে তাজওয়ার খুব ভালোবাসে। এই মেয়ের জন্যই তার ছন্নছাড়া ছেলে একটা লাইনে ফিরেছিল, বিসিএস দিয়েছে, প্রশাসন ক্যাডারে টিকেও গেছে। এখন যার জন্য সে এত কিছু করলো, সেই মেয়েটি নাকি অন্যত্র বিয়ে করে নিচ্ছে, যা সে সহ্য করতে না পেরে বাড়িতে ভাঙচুর করছে এবং মেয়েটাকে না পেয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলার হুমকিও দিয়েছে। একমাত্র ছেলের এই দশা সইতে না পেরে তৎক্ষণাৎ ছেলেকে আশ্বস্ত করে তিনি স্ত্রী সমেত খান বাড়িতে পদার্পণ করেছেন। সবটা শুনে খান বাড়ির সকলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। অরোরা মাথাতেই যেন সবচেয়ে বড় বাসটা পড়ল। সালাম খান গুরুগম্ভীর মুখ করে ভাতিজির দিকে তাকালো। তার মানে এতদিন ধরে এতগুলো বিয়ে ভাঙার কারণ এই ছিল? শাহনারা খাতুন আর আসমা বেগম কথাটা শুনে মর্মাহত হলেন। মেয়েটিকে তাদের ভীষণ পছন্দ হয়েছিল। মেয়েটিও তো আচার আচরণে তাদের পজিটিভ সাইন দিয়েছিল। তাদের চিন্তা হচ্ছে শাহরিয়ারকে নিয়ে। এক্ষুনি হয়তো ছেলেটা চলে আসবে। এই পরিস্থিতি যদি সে এসে দেখে, তবে নিশ্চয় একটা বড় ধরনের কিছু ঘটিয়ে ফেলবে। ক্যামিলিয়া, কামিনী, সুজানা এরা তিনজন নিজ নিজ রুমেই ছিল। তারা কে এসেছে না এসেছে সেদিকে এত একটা ধ্যান না দিয়ে নিজেদের নিয়েই মগ্ন। ক্যামিলিয়া নীরবে বসে ভাবছে জাওয়াদের প্রতিক্রিয়া কি হবে। কামিনীর খুব খিদে পেয়েছে, সে ভাবছে কখন সব বিদায় হবে আর সে একটু ভাত খাবে। অন্যদিকে সুজানা ভাবছে কালকে ভার্সিটিতে গিয়ে ইয়াসিরকে জেলার ফিল করানোর জন্য রৌনকের বাইকে চড়বে। সুজানার ভাবনার মাঝেই সে বারান্দা থেকে ভেসে আসা একটা চিৎকার শুনতে পেল। চেনা গলা বুঝতে পেরে সে বারান্দায় গেল দ্রুত। নিচে ইয়াসির দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাগ আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সুজানাকে দেখেই বলল, কি শাস্তি পাস তুই? হ্যাঁ, কি শাস্তি পাস? আমাকে কাঁদাতে তোর ভালো লাগে? তুই এত বেয়াদব কেন? সুজানা ভীত চোখে আশেপাশে তাকালো। তার রুমটা বাড়ির পেছনের দিকে, বারান্দাটায় একটু ব্যাক সাইডে হওয়াতে আর আশেপাশে আর বাড়িঘর না থাকায় কোনো মানুষের শোনার সম্ভাবনা নেই বলে স্বস্তি পায়। কিন্তু বাড়ির মানুষ যে শুনতে পাবে তা নিশ্চিত। আর বাড়ির কেউ শুনলেই মহা বিপদ হয়ে যাবে। সে রেলিং ধরে ঝুঁকে বলল, চুপ, আস্তে কথা বল ইয়াসিরের বাচ্চা, তুই চুপ কর বেয়াদব। বিয়ে করছিস তুই? আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করবি? দাঁড়া, তোর সংসার করার স্বাদ মিটাচ্ছি আমি। সুজানা কিছু বলবে তার আগেই উন্মুক্ত হয়ে ইয়াসির ওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ভয়ে আতঙ্কে সুজানার গলা শুকিয়ে এলো। বাড়িতে আজ বাপ, চাচা, ভাই সবাই আছে। এটা কি করলো ইয়াসির? এখন নিশ্চয় বড় ধরনের কোনো কেলেঙ্কারি ঘটে যাবে। ইয়াসির যখন হলরুমে প্রবেশ করলো তখন এতক্ষণে মানুষ আর নিজেদের এমপি সাহেবকে দেখে সে বুঝলো আসলেই বার্তাটা মিথ্যে ছিল না। সে এমপি ছেলে তাজওয়ারকে চেনে। ও তাহলে এই এমপি ছেলেকে দেখেই এতদিন ইগনোর করেছিল তাকে সুজানা। সে আজের একটা বিহিত করেই ছাড়বে। সে সামনে অগ্রসর হতেই শুনতে পেল এমপি মহোদয় বললেন, এবার বলুন, আমাদের পরিবারে মেয়েকে দিতে আপনার আপত্তি নেই তো? শাফকাত খান কিছু বলবে তার আগেই গর্জে উঠল ইয়াসির বলল, আমার আপত্তি আছে। আলফাজ পাশেই ছিল, সে এগিয়ে এসে বলল, এই ছেলে, তুমি কে? ভেতরে কিভাবে এলে? যেভাবে আপনারা আসেন সেভাবেই এসেছি, পায়ে হেঁটে। জওহর চৌধুরী ভ্রু কুঁচকে বলল, তুমি কে?
তোমার আপত্তি কেন থাকবে? আমার আপত্তি থাকবে না তো? আর কার আপত্তি থাকবে? আপনি যে মেয়েটিকে পুত্রবধূ করতে চাইছেন সে আমার গার্লফ্রেন্ড। দীর্ঘ ৪ বছর ধরে আমরা প্রেম করছি। বাড়ির সকলে এমন কথা শুনে অরোরার দিকে চকিতে তাকালো। অরোরার মাথা ঘুরে উঠল। এই ছেলে বলছে কি? সে তো চেনেই না। শাফকাত খান অরোরাকে ধমকে উঠে বলল, এই ছেলে যা বলছে তা কি সত্য? একের পর এক মিথ্যা অপবাদ আর সইতে পারল না অরোরা। সেখানে ঝরঝর করে কেঁদে উঠল। ইয়াসির বুঝতে পারল না অরোরা কেন কাঁদছে। সে হতভম্ব হয়ে গেল। শাহানারা খাতুনের এবার সত্যিই প্রেশার বেড়ে গেল। হায় হায়, মেয়ের এতগুলো আশিক! আসমা বেগম স্তব্ধ হয়ে গেছেন। ঘটক মহিলাটা বসে বসে সব ঘটনা গিলছে আর বাড়ির সবগুলো মেয়েকে দেখার চেষ্টা করছে। মেহনাজকে দেখে সে প্রস্থস্থ হাসল। বড়টা থেকে একটু বেশি সুন্দর। যাক, ২টা সুন্দরী দেখা হয়েছে। বাকিগুলোকে দেখতে পারলে সে বাঁচে। আর ৫-৬ বাড়িতে মহিলা কথা দিয়ে এসেছে এই বাড়ির মেয়ে দেখাতে আনবে বলে। পকেটটা যে বেশ গরম হবে ভাবতে তার খুশিতে তিরিং-বিরিং লাফাতে ইচ্ছে করছে। জওহর চৌধুরী এবং তার স্ত্রী অরোরাকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে গেলেন তার কাছে। রাইমা হাসান অরোরার মাথায় হাত বুলিয়ে দিতেই সে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন আন্টি, আপনাদের ছেলের নাম এই প্রথম শুনেছি আমি। তাকে আমি চিনি না। প্রেম ভালোবাসার সম্পর্ক তো দূরের কথা। রাইমা হাসান তার মাথায় হাত বুলিয়ে বললেন, প্রেম করনি সেটা তো আমার ছেলেকেও বলেছ। তবে তাকে চেনো না এটা কেন বলছো? তাজওয়ার কিছু বলছে তোমায়? কোনোভাবে কষ্ট দিয়েছে? মা, ছেলেটা একটু বদরাগী। রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে দেয়। সেসব কিন্তু মন থেকে বলে না। রাগ ভাঙতে আবার নিজের কাজের জন্য অনুতপ্ত হয়। ছেলেটা আমার খুব ভালো। অরোরা দুদিকে মাথা নেড়ে মুখ বুজে কাঁদতে লাগলো। ফুপু এবার আর চুপ করে থাকতে পারল না। অনেক নাটক দেখেছেন। তিনি অরোরার হাত ধরে টেনে নিয়ে রাইমা হাসানকে বললেন, আপনার ছেলেকে আমার ভাতিজি বিয়ে করতে যাবে কেন? সে আমার ছেলেকে বিয়ে করবে। আজ রাতেই ছেলে আমার ফিরবে। তারপর দরকার পড়লে রাতেই বিয়ে দিয়ে দেব। রাইমা হাসান স্তব্ধা খেয়ে গেলেন। একবার অরোরার দিকে আরেকবার স্বামীর দিকে তাকালেন। জওহর চৌধুরীও অবাক হলেন। কিছু বলবেন তার আগেই তার ফোনে তাজওয়ারের কল আসে। তিনি রিসিভ করতে তাজওয়ার ব্যাকুল হয়ে জানতে চাইল, বাবা কি বলছে ওরা? ও কি বলছে? বিয়েটা করবে তো? জওহর চৌধুরী হতাশ গলায় বললেন, ও তো তোকে চেনেই না বলছে। তাজওয়ার হিংস্র বাঘের মতো তেতে উঠে বলল, কি কি বলছে ও? আমাকে চেনে না? আমাকে? আহ বাবা, তুমি শান্ত হও। অরোরা মা হয়তো এরকম পরিস্থিতি ঘাবড়ে গেছে, তাই এমন কথা বলছে। মেয়েটা কাঁদছে। অরোরা মানে? অরোরাকে? তুমিও এখন আবার ওর মতো কথা বলছো? আশ্চর্য, অরোরাকে চেনো না? তুমি অরোরাকে পুত্রবধূ করে আনার প্রস্তাব পাঠিয়ে নিজেই এখন বলছো সে কে? বাবা, অরোরা নয়, এরিনা। এরিনা? হলরুমে থাকা সবাই জওহর চৌধুরীর কথা শুনছিলেন এতক্ষণ। এরিনার নাম নিতেই আরও চমকে উঠলেন উপস্থিত সকলে। এই এত চমকের মধ্যে টুইঙ্কেল আর নিয়ন বাড়িতে প্রবেশ করল। বাড়ির সামনে গাড়ি বহর দেখে আর অস্ত্রধারী লোক দেখে নিয়ন আর টুইঙ্কেল পেছনের দরজা দিয়ে প্রবেশের কথা ভুলে গেল। বাড়িতে এসে বড় আপুকে সবার সামনে মাথা নত করে কাঁদতে দেখে টুইঙ্কেল ছুটে গিয়ে তার হাত ধরে বলল, কি হয়েছে আপা, কাঁদো কেন? দাদু কি মারা গেছে? মেহনাজ পাশ থেকে মৃদু ধমকে স্বরে বলে উঠল, টুনি, বাজে কথা বলো না। চুপ করে থাকো, নয়তো রুমে যাও। না, আমি এখানেই থাকবো। আপা কেন কাঁদছে? শাহরিয়ার উভ্রান্তের মতো খান বাড়ির সদর দরজা অবধি আসতে থমকে দাঁড়ালো। তার সামনে বারবার বাড়ির মধ্যখানে এক শাড়ি পরিহিতা রমণী হেঁচকি তুলে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার চোখ আর ফর্সা মুখ লাল হয়ে গেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে শাহরিয়ার নিজের অবস্থান কাজ ভুলে গেল। সে কেবলই অপলক তাকিয়ে রইল অপরূপা সেই নারীর দিকে। জীবনের ৩৩টা বসন্ত পার হওয়ার পর এই প্রথম তার অনুভব হলো যে বসন্তের ফুল অবশেষে ফুটেছে তার হৃদয়ে। লাভ অ্যাট ফার্স্ট সাইট। তার কোনো কালেই বিশ্বাস ছিল না, কিন্তু আকস্মিক এক অচেনা নারীর এক ঝলকে তার সেই অবিশ্বাসটা ভেঙে পড়ল। ফোন কান থেকে নামিয়ে জওহর চৌধুরী শাফকাত সাহেবের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন, ভাই সাহেব, আমি সত্যিই দুঃখিত। আসলে আমাদের বোঝার মধ্যে ভুল ছিল। অরোরা নয়, আমার ছেলে এরিনাকে ভালোবাসে। অরোরার মাথায় হাত বুলিয়ে বলল, দুঃখিত মা, তোমাকেও খুব পেরেশানিতে ফেলে দিয়েছি। ক্ষমা করে দিও মা। অরোরা কান্না থামিয়েছে। আঁচল দিয়ে চোখ মুছতেই আলফাজ বলল, এই ছেলেটা কি বলছে?
ও যে বলল 4 বছর ধরে অরোরার সাথে রিলেশনে আছে। ইয়াসিন চমকে উঠে বলল, আশ্চর্য, আমি কি একবারও বলেছি অরোরা নামের কারোর সাথে রিলেশন আছি? আমি তো সুজানার কথা বলছি। ফুপুর ফোনটা বাজছে। তার ছোট মেয়ে জিনিয়া কল করেছে। কল রিসিভ করতে জিনিয়া বলল, মা কথা হয়েছে? মেহনাজ কি বলল? ফুপু অবাক হয়ে বললেন, মেহনাজ? মেহনাজ কি বলবে? ওর কথা কেন আছে? অরোরার সাথেই তো আমার কথা হওয়ার কথা। জিনিয়া চেঁচিয়ে উঠল, অরোরা আপুর সাথে কথা বলবে মানে? মা, তুমি কি অরোরা আপুকে ভাইয়ার পছন্দের পাত্রী ভেবে বসেছ নাকি? তো আর কি হবে? মা ভাইয়া মেহনাজকে পছন্দ করে। আশ্চর্য, তুমি কি উল্টাপাল্টা কিছু ঘটিয়ে দিয়েছো নাকি? ফুপু কল কেটে মেহনাজের দিকে তাকালে অবাক চোখে। মেহনাজও ভাবলেশীন চোখে তাকিয়ে আছে ফুপুর দিকে। সালাম খান বেশ অনেকক্ষণ যাবৎ চুপ ছিলেন। এবার আর চুপ করে থাকতে পারলেন না। তিনি একাধারে সুজানা আর এরিনার নাম ধরে ডাকতে থাকেন। সুজানা সিঁড়ির কোণেই দাঁড়িয়েছিল। বাবার ডাক পেতেই নিচে নেমে আসে। এরিনা আসেনি দেখে বুয়াকে তলব করে শাফকাত খান বললেন, এরিনাকে ডেকে আনেন বুয়া। বুয়া শুনতে দেরি, কিন্তু সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠতে দেরি করেননি। এরিনার রুমে গিয়ে যখন দেখল এরিনা শুয়ে আছে, 2 বার ডাকলেও যখন কোনো হুঁশ পায়নি, তখন তিনি হাত দিয়ে কয়েকবার ধাক্কা দিলেন। এতেও এরিনার হুঁশ না পেয়ে তিনি পাশে তাকাতেই দেখলেন বিছানায় একটা ওষুধের পাতা পড়ে আছে। দেরি না করে তিনি দৌড়ে নিচে এসে বলতে লাগলেন, ওরে আল্লাহ রে, হক গলে দেখা যাও, এরিনা মায়ে বিষ খাইছে রে। আবিয়াস তখন সবেমাত্র গোসল সেরে তৈরি হয়ে রুম থেকে বের হচ্ছিল। বুয়ার কথা শুনে দ্রুত তার পাশের ঘর অর্থাৎ এরিনার রুমে প্রবেশ করে দেখে বিছানায় শুয়ে আছে এরিনা। ভয়ে তার গা কাটা দিয়ে উঠল। সে পাশে গিয়ে প্রথমে বেশ কয়েকবার ডাকতে লাগলো। সাড়া না পেয়ে আরো বেশি অস্থির হয়ে উঠল তার মন। সে তাড়াতাড়ি শ্বাস চলছে কিনা পরখ করে দেখল। শ্বাস পড়ছে দেখে সে স্বস্তি পায়। পাশেই এরিনার ঘুমের ওষুধটা পড়ে থাকতে দেখে সে বুঝে যায় এরিনার কি হয়েছে। সে রুম থেকে বের হতে দেখল 3 তলা থেকে হুড়মুড় করে কামিনী আর ক্যামিলিয়া নামছে। কামিনী তাকে দেখে থেমে গেলেও ক্যামিলিয়া এগিয়ে আসে। বলে, কি হয়েছে ভাইয়া? আবিয়াস কামিনীর দিকে একবার তাকে বলল, কিছু না। বুয়া চেঁচালো যে। বুয়ার স্বভাবে এমন চেঁচিয়ে সারা বাড়ি করা। আবিয়াস নিচে নামার আগে দেখল সবাই উপরে উঠে এসেছে। অরা আর এরিনার মা আমিনা কেঁদে কুটে একাকার অবস্থা করেছে নিজের। আবিয়াজকে রহমত খান কিছু বলতে নিবে তার আগেই সে বলে ওঠে, কিছু হয়নি। ও মাইগ্রেনে ব্যথা উঠেছিল বোধ হয়। সব সময়ের মতো ঘুমের ওষুধ নিয়েছে। আমি চেক করে এসেছি। সবার স্বস্তির শ্বাস ছাড়ে। সালাম সাহেব বুয়ার দিকে তাকাতেই বুয়া মেকি হেসে জায়গা থেকে সরে পড়েন। সবাই আবার নিচে নেমে আসে। ততক্ষণে শাহরিয়ারকে দেখতে পেয়ে তার খালা তার দিকে এগিয়ে যায়। শাহনারা খাতুন প্রকৃত অর্থে এবার অসুস্থ হয়ে পড়েছেন। কখন এসেছিস বাবা? এই তো মাত্রই। মায়ের কি অবস্থা এখন? শাহরিয়ার দূরে সোফায় বসে থাকা মায়ের দিকে এগিয়ে যেতেই ওপর থেকে খান বাড়ির সকলে নেমে আসে। শাহরিয়ারকে দেখে সালাম খান বললেন, তুমি? শাহনারা খাতুন বলেন, আমার ছেলে শাহরিয়ার। অরা পেছনে ছিল। কথাটা শুনতে পেয়ে চমকে উঠে সামনে তাকাতেই শাহরিয়ারের সাথে তার চোখাচোখি হয়। মৃদু কম্পন টের পায় সে নিজের বুকের মধ্যে। সবাই হল রুমে শান্তিপূর্ণভাবে বসে একে একে কথা বলতে বলতেই সব পরিষ্কার হয়ে যায়। এরিনার জন্য তাজওয়ারকে সুপাত্র বলেই মনে করেন তার পরিবার। এদিকে ইয়াসিরকে একের পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে সালাম খান। তার থেকে বায়োডাটা জেনে নিয়ে তিনি নিজ কন্যা মেহনাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকান। বাবার এমন চেহারা দেখে মেহনাজ একটু ভয় পায়, তবে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিল তার আর জাবিরের মধ্যে কোনো সম্পর্ক নেই। জাবির কি করছে বা করবে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফুফু সেসব শুনে সামনে তাকে কথা শোনাচ্ছেন। শেষে হাত ধরে অনুরোধ করেন। মেহনাজ অসহায় চোখে বাবার দিকে তাকালো শুধু। তার বাবা যখন ফুপুকে কথা দিল জাবির ফিরে মেহনাজের সাথে তার বিয়ে দেবে, তখনই সে সভা ছেড়ে রুমে চলে গেল। জাবিরের মতো একটা ভেজালকে সে মোটেও বিয়ে করতে চায় না। সবশেষে শাহরিয়ারের দিকে সবাই মনোযোগ দিল। শাফকাত খান আর আমিনা বেগম মুগ্ধ চোখে তাকে দেখছিল। আমিনা মনে মনে তাকে মেয়ে জামাই বানানোর পণ করে ফেলে। শাহরিয়ারের ব্যাপারে সকলেই অনেক কিছু জানতে চায়, প্রশ্ন করে। শাহরিয়ার প্রতিটি কথার জবাব দিচ্ছিল আর অরোরাকে আর চোখে দেখছিল। শাহরিয়ারের মা এবার খুব খুশি। যাক, মেয়েটা আসলেই ভালো। একেই ছেলের বউ করবেন তিনি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বাড়িতে কেউ খাবারের নাম তুলছে না। ক্ষুধা সহ্য করতে না পারা কামিনী আর বসে থাকতে পারল না। সে কিচেনে গিয়ে দেখল সারি সারি খাবার অতিথিদের নাস্তার জন্য সাজিয়ে রেখে বেকুব বুয়া হল রুমে বসে আছে।
সে মর্জিনাকে ডাক দিয়ে বলল, আপাকে ডেকে আনো। আর এসব দিচ্ছ না কেন ওনাদের? বাহিরের রান্নাঘরে পোলাও রেজালা চড়াইছে আপনার আম্মারা, সব রেডি হইয়াও গেছে, এখন তাই আর এসব নিতে মানা করেছে। বড় খানা খাওয়ানোর পর ছোট খানা খাওয়ানো হইব। মর্জিনা চলে যেতে কামিনী কুচি করে বাটিতে রাখা আমের দিকে তাকিয়ে ভাবলো, থাক, সে পরে খাবে রেজালা, এখন সে তার সবচেয়ে প্রিয় খাবারটা খাবে। সে একটা ছোট বাটি নিয়ে তাতে একটু ভাত আর আম নিয়ে কয়েক চামচ বেশি করে গুঁড়া দুধ আর স্বাদমতো লবণ নিয়ে মেখে নিল। তারপর একটা টেবিলে চামচ নিয়ে একটু খেতে নিবে, অমনি তার হাত থেকে বাটিটা কেউ কেড়ে নিল। রেগে গিয়ে পাশ ফিরতে দেখলো আবিয়াসকে। আবিয়াস তার দিকে একবার তাকিয়ে তার অপর হাতে থাকা চামচটাও ছিনিয়ে নিল আর টপাটপ 2 চামচ মুখে পুরে বলল, মজা তো। ক্ষুধার চোটে কামিনীর অবস্থা এমনিতেও খারাপ, তার উপর মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে তার। সে ভুলে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। ক্ষিপ্ত গলায় বলল, ওটা আমার, আপনি কেন নিলেন? নতুন করে বানিয়ে খাও। কথাটা বলে আব্বুয়াজ চলে গেল। একটু যেতে তার আলফাজের সাথে দেখা। আলফাজ ভাইয়াকে বলল, 1 চামচ দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে। আর কতক্ষণ এভাবে থাকবো কে জানে। আবুয়াস ভাইকে 2 চামচ খাইয়ে দিয়ে আর একটু সামনে অগ্রসর হতেই নিয়নের দেখা পেল। ছেলেটাকে ভীষণ কাহিল দেখাচ্ছে। আবুয়াস বলল, কি হয়েছে নিয়ন? অসহায় গলায় বলল, খিদে পেয়েছে ভাইয়া। আবুয়াস ছোট ভাইয়ের হাতে বাটি ধরিয়ে দিয়ে বলল, নে খা। নিয়ন খাওয়া শুরু করতেই রিজভি এসে বলল, আমাকেও একটু দাও। আলফাজ পানি খেয়ে আস্তে আস্তেই দেখতে পেল নিয়নরা যেখানে বসে আছে সেখানে ছোট্ট টেবিলের ওপর একটা একটা পলিথিনে মুড়িয়ে রাখা আছে কিছু। সে নিয়নকে বলল, এটা কি? ভেলপুরি টুনি এনেছে আপনাদের জন্য। আব্বু আজও কথাটা শুনে একবার পলিথিনের দিকে তাকালো। রিজভি বলল, ভাইয়া চলো খাই, ভেলপুরি খুব মজার খাবার। আলফাজ বলল, তাই নাকি? হ্যাঁ। আবুয়াস বারণ করলো না ধরতে, কিন্তু আলফাজ আর রিজভি খুলে টপাটপ 2টা মুখের মধ্যে ঢুকিয়ে ফেললো। নিয়নও একটা নিল। আবুয়াস খেতে চায়নি প্রথমে, কিন্তু ভাইদের জোরাজুরিতে খাওয়া শুরু করলো। এরপর একে একে সবগুলো প্রায় শেষ করে ফেললো। টুইঙ্কেল গোসল সেরে এসে দেখে তার ভাইয়েরা বোনদের জন্য আনা ভেলপুরি খেয়ে নিচ্ছে। দেখে সে না বলে চিৎকার করে দিল। তখন আজমাইন আর নিবরাস বাড়িতে প্রবেশ করছিল। টুইঙ্কেলের চিৎকার শুনে নিবরাস অন্য কোনো দিকে না তাকিয়ে তার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, কি হয়েছে টুইঙ্কেল, আপনি ঠিক আছেন তো? নিবরাসের হুট করে আগমনটা কারোরই বোধগম্য হলো না। টুইঙ্কেল নিবরাসের ব্যাকুলতা দেখে শুধু তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, কিচ্ছু হয়নি আমার। আবুয়াস নিবরাসের দিকে এগিয়ে এসে বলল, কিরে, হঠাৎ এতদিন পর কি মনে করে আসলি? সেদিন যে এতবার বললাম একটু আয়, এলি না। নিবরাস কি বলবে বুঝতে পায় না। সে এই বাড়িতে আসতে ভয় পায়। বারবার মনে হতো এখানে এলেই তার বড় ধরনের কোনো একটা চুরি ধরা পড়ে যাবে। আজও তা আসতো না। কিন্তু আজমাইনের কথা শোনার পর থেকে তার অন্তরে এক দণ্ড শান্তি নেই। সে ছটফট করছিল বারবার। তাই তো বেহায়ার মতো চলে এসেছে। অবশ্য সে ভাবছে যে সে বেহায়ার মতো এসেছে। খান বাড়ির কেউই এমনটা ভাবছে না। অতিথি আগমনে তারা সুখ অনুভব করে। তাছাড়া আবুয়াজের পুরনো বন্ধু হলো নিবরাস। আবার আর একটা নিবিড় সম্পর্ক তার এ বাড়ির সাথে আছে। নিবরাসের বাবা সালাম খানের ঘনিষ্ঠ বন্ধু। আজমাইন নিজেদের পারিবারিক ব্যবসা ছেড়ে নিবরাসদের কোম্পানিতে কাজ করেছে একটা বড় কারণে। বলা যায় শাস্তি হিসেবেই চাকরিটা করতে হচ্ছে তাকে। আজমাইন অনার্সে পড়ুয়া এক মেয়ের সাথে 2 বছর হলো প্রেম করছে। বিয়ে করবে সব ঠিক। 2 পরিবারই জানে তাদের ব্যাপারে। সমস্যাটা হলো আজমাইন পড়াশোনা শেষ করে নিজেদের কোম্পানিতে ঢোকার পর খুব গা ছাড়াভাবে চলতো। ব্যাপারটা এমন, নিজের বাড়ি, নিজের ঘর, সে নিজেই বস। কাজ ইচ্ছে হলো করবে, ইচ্ছে না হলে করবে না। কর্মীদের সর্বক্ষণ অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো তার প্রধান কাজ ছিল। প্রথম প্রথম আবুয়াস আর আলফাস খুব বুঝিয়েছে যে বাবা চাচারা জানলে সমস্যা হবে। সে শোনেনি 2 ভাইয়ের কারোরই কথা। নিজের মর্জি মতোই চলেছে। শাফকাত খান আর তার ভাইয়েরা ছেলেরা ব্যবসার হাল ধরার পর থেকে একটু অবসর নিয়েছেন। তারা সব দিকে তেমন একটা খেয়াল রাখতেন না। আবুয়াজ আর আলফাজ সবকিছু এত সুন্দর করে পরিচালনা করছিল যে তারা নিশ্চিন্তে সপ্তাহে 2-3 দিন বাড়িতেই কাটিয়ে দিতেন। এত সবে আজমাইনের এমন ফাঁকিবাজিও তাদের নজরে পড়েনি। কিন্তু ওই যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন বলে একটা প্রবাদ আছে। প্রথম কয় মাস নজরে না পড়লেও হুট করেই একদিন সালাম সাহেব ধরেই ফেললেন তার এসব কুকর্ম। তারপর আর কি,
বিচার বসে বাড়িতেই। আজমাইনকে বলা হয় যতদিন না সে নিজ যোগ্যতা বলে কাজ করে উপার্জন করছে ততদিন সে যেন ঘরে বউ না আনে। চাকরির জন্য আজমাইন এদিক ওদিক প্রথমে ঘুরছিল, কিন্তু খানদের ছেলে নিজেদের কোম্পানি রেখে কী কারণে বাহিরে চাকরি খুঁজছে এই ভেবে অনেক প্রাইভেট কোম্পানি তার যোগ্যতা থাকার পরেও তাকে চাকরি দেয়নি। সরকারি চাকরির পেছনে পেছনে ঘুরেও তার নাজেহাল অবস্থা হয়। বিসিএস এ না টিকলে সরকারি ভালো চাকরিও আবার পাওয়া যায় না। তাই এই বছর বিসিএস এ বসেছিল, রিটেনে হলেও ভাইভাতে হয়নি। তার এত পরিশ্রম দেখে তার বাপ চাচার মন গলে, তবে সরাসরি নিজেদের কোম্পানিতে ঢোকায়নি তাকে। আরও কয়েক মাস তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য সালাম খান তার বন্ধু নাবিদ শেরওয়া নিবাতের সাথে আলাপ করেন। নাবিদ সাহেব নিজ পুত্র নিব্রাসকে বললে সে একটা পদের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করে। যেহেতু যোগ্যতা সম্পূর্ণ ছিল আজমাইন, তাই কাজটা পেয়েও যায়। আর তারপর থেকে গত 3 মাস যাবৎ সে অক্লান্ত পরিশ্রম করে চলছে। নিব্রাসকে ছোট থেকে তার ভাই ডাকার অভ্যাস, কিন্তু সেটাও এখন ডাকতে পারে না। নিব্রাস অবশ্য এর জন্য কিছু বলেনি। অফিসে স্যার ডাকলে ডাকুক, বাহিরে ভাই ডাকলে তার সমস্যা নেই। কিন্তু সাফকাত খান বললেন আজমাইন ওই ভাই ডেকে ডেকেই কাজ হাসিল করে নিবে। স্টাফ আর বয়সের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকলে সেটা কাজেরও প্রভাব ফেলে, আর সেটা যে ইতিবাচক হবে না তা বোঝাই যায়। নিব্রাসের আগমনে সালাম সাহেব খুশি হলেন খুব। পরক্ষণে একটা হাহাকার এসে ভর করে তার মনে। তার বহুত শখ ছিল এই ছেলেকে নিজ কন্যা মেহনাজের সাথে বিবাহ দেবেন। এদিকে বোনের এত অনুরোধের পরও তাকেও নারাজ করতে চাননি, যার ফলে মতটা তিনি দিয়ে দিয়েছেন। জাবিরও ভালো ছেলে, তবে কখনো তাকে নিয়ে তেমনটা তিনি ভাবেননি। কিন্তু এখন করার নেই কিছু, কথার খেলাপ করার মতো মানুষ সালাম খান না। তিনি হঠাৎই সিদ্ধান্ত নিলেন ক্যামিলিয়া বা কামিনী যে কোনো একজনের সাথে নিব্রাসের জুটি বেঁধে দিবেন। মনে মনে এটা ভেবে তিনি বেশ উৎসাহিত হয়ে উঠলেন। আজমাইন বন্ধুকে নিয়ে নিজের রুমে চলে যাওয়ার পর আজমাইন বুয়াকে ডাক দিতেই চোখ মুখ কুঁচকে গুরুগম্ভীর ভাব নিয়ে বুয়া হল রুমে আসেন। আজমাইন তাকে নিব্রাসের আনা জিনিসপত্র ভেতরে নিয়ে যেতে বললেই তিনি সবকিছুর দিকে তাকিয়ে অবাক হয়ে চোখ কপালে তোলেন। নিব্রাস এত এত জিনিস বাজার থেকে উঠিয়ে এনেছে যে দেখে মনে হচ্ছে সে নতুন জামাই, বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি এসেছে। আজমাইনও তখন অবাক হচ্ছিল নিব্রাস এত কিছু কেনাকাটা করেছে বলে, কিন্তু কিছু বলতেও পারে না, বদ যে তাই। তবে তার বিরক্তই লাগছিল। আজমাইন রুমে চলে যাওয়ার পর বুয়া মর্জিনা আর সকিনাকে ডাক দিল, আর বিড়বিড় করে বলতে লাগলো, আমি বুঝি করুম কাম, আমি কি কামের বেডি, আমারে কয় ব্যাগ উঠাইতে। মর্জিনা আর সকিনা এসে সব নিয়ে চলে গেল। তখন বুয়া পেছনে পেছনে যেতে থাকে আর বলে, বাবা গো বাবা, হেই এত্তডি জিনিস আনছে, মনে হয় হের শ্বশুর বাড়িতে আইছে। বড় লোকের এসব ঢং দেখলে বাঁচি না। টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। ফ্রেশ হয়ে এসে আজমাইন আর নিব্রাসও টেবিলেই বসেছে। শাহরিয়ারও বসতে চায়নি। তাকে হল রুমে দাঁড়িয়ে পড়তে দেখে অরোরা বলল, এ কি, আপনি বসবেন না? শাহরিয়ার বেশ দ্বিধা জড়ানো গলায় বলল, আসলে আমি হসপিটাল থেকে এসেছি, ওটি ছিল তো, তাই এখন শাওয়ার না নিয়ে কিছু খেতে পারবো না। আপনারা প্লিজ খেয়ে নিন। শাওয়ার নিয়ে নিন তবে। শাহরিয়ার এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। এখানে শাওয়ার নেব কেন সে? এটা একটা অসম্ভব কাজ নয় কি? সে হেসে বলল, সেটা তো সম্ভব না। আমি আসলে এখনই হসপিটাল ব্যাক করব। আমার এখনো 2টা ওটি বাকি আছে। মা আর খালামণি খাওয়া দাওয়ার পর নিজেদের মতো ফিরে যাবেন। কথাটা শুনে অরোরার এত কষ্ট হলো, কষ্টে তার বুক ফাটা কান্না আসছিল। লোকটা আরও কিছুক্ষণ থাকলে কি হবে? শাহরিয়ার সত্যি সত্যি বিদায় নিয়ে চলে গেল। এক গ্লাস পানিও পান করল না সে। অরোরা এত বেশি মর্মাহত হলো যে রুমে গিয়ে দরজা দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। সে ভাবে, কয়েক মুহূর্তের পরিচয়ে কারোর জন্য বুঝি এত মায়া হয়? এটা কি কেবলই মায়া নাকি অন্য কিছু? সন্ধ্যার আগে একে একে সব মেহমান বিদায় নিল। মাগরিবের নামাজ শেষে খান বাড়ির সবাই নিজেদের রোজকার রুটিনের মতোই হল রুমে বসে চা পকোড়া খাচ্ছিল আর আজকে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছিল। সবাই বাড়ির প্রতিটি সদস্য ছিল, বুয়া পর্যন্ত ছিল। অরোরা আর শাহরিয়ারের বিয়ের তারিখ পড়বে পরশু বায়নায় পর। আগামীকাল থেকে সকাল প্রকার আয়োজন শুরু হবে। বাড়ির জোয়ান ছেলেদের দায়িত্ব সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। সবাই বেশ আনন্দের সাথে নিজ নিজ কাজ বুঝে নিচ্ছে। মজার ব্যাপার হলো, বিয়ে যে ঠিক হয়েছে এতে অরোরা কিংবা শাহরিয়ারের মত কেউ নেওয়ারই প্রয়োজন বোধ করেনি। আসলে শাহরিয়ারের মায়ের অরোরাকে বেশ পছন্দ হয়েছে। ছেলের বউ হিসেবে তার অরোরাকেই চাই। ছেলেটা তো বিয়ে শাদী করতে চায় না।
দেখা গেল তাকে জিজ্ঞেস করতে গেলে বারণ করে দিবে, তাই তিনি কিছু বললেন না আর মত নেওয়ার কথাও ভাবেন না। শুধু কড়া গড়ায় বলে দেন, এখানে বিয়ে হবে মানে এখানেই হবে। খান বাড়িতেই একই দশা। শাহরিয়ারকে সবাই ভীষণ পছন্দ হয়েছে। এদিকে তাদের মেয়ের তো শুধু রিজেক্ট করার দোষ আছে। দেখা গেল এই এত ভালো প্রস্তাবটাও জিজ্ঞেস করলে কোনো একটা কারণ দেখিয়ে সে নাকচ করে দিবে। তাই কেউ তাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধও করেনি। প্রথমে অবশ্য ইমরোজ খান একবার বলেছে অরোরার কি মত তা জানার জন্য। তার এহেন কথা শুনে তাদের মা হোসনে আরা বেগম ঠোঁট উল্টে করে জবাব দেন, হেরে কি জিগাইব, হে তো ওই এক কথাই কইব, বেডা অপবিত্তর, হের মতো না পবিত্রও না, হের পবিত্র হইতে গিয়া শুচিবায়ু, তো হে কি চায়, হের মতো শুচিবাই হইতে পোলাগো যত্ত সব। আমাগো কালে পুতুল খেলতে ঘর দুয়ারে বইসা ছিলাম, তেনারা আইসা আমারে খেলাইতে দেখছিল, সকালে আইয়া বিকালে বিয়া কইরা আমারে লইয়া আনছে। আহারে বাপের ঘর, হেডা যেন ক্ষণিকের আশ্রয়। শেষ কথাগুলো বলতে বলতে হোসনারা বেগমের মুখে কালো মেঘ জমে, চোখ বিষণ্ণতায় এসে ভর করে। ছেলে নাতি সবাই তার দিকে চুপ করে তাকিয়ে থাকে কেবল। সব কথাবার্তা শেষ হলে যখন সবাই এশার নামাজের জন্য বের হবে, সেই সময় তাদের বাড়িতে এক ভদ্র মহিলা আর এক যুবতী মেয়ে প্রবেশ করে। সাথে অবশ্য ড্রাইভারের পোশাকে একটা লোক ছিল, যার হাতে কিনা মন্টা মিঠাই ফলমূল ভরপুর ব্যাগ ছিল। মহিলা এসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে জানালো তিনি ক্যামিলিয়ার কলেজের প্রফেসর। তার পরিচয় পেয়ে সবাই তাড়াতাড়ি তাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। তিনি হেসে বললেন, ব্যস্ত হবেন না, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কিছু জরুরি কথা বলার ছিল। ক্যামিলিয়ার বাবা মায়ের সাথে দরকারটা ছিল। রহমত খান এগিয়ে এসে বললেন, জি আমি ক্যামিলিয়ার বাবা। রহমত খান যে সোফায় বসেছিলেন তার পাশে তার স্ত্রী নূরজাহান দাঁড়িয়ে বললেন, আমি ওর মা। কিছু কি হয়েছে ম্যাডাম? আসলে কিছু হয়েছে বলতে, আমি শুনেছি ক্যামিলিয়ার নাকি বিয়ে দিচ্ছেন। উপস্থিতি সবাই বেশ অবাক হলেন। রহমত খান বললেন, ক্যামিলিয়াকে বিয়ে দিচ্ছি? তারপরই কিছু মনে পড়ার ভঙ্গিতে হেসে বললেন, আরে না না, ক্যামিলিয়া নয়, আমাদের বাড়ির বড় মেয়ে অরোরার বিয়ের কথা ঠিক হয়েছে। এই যে ইনি আমার বড় ভাই রহমত খান। একে একে সবার সাথেই পরিচয় করিয়ে দিলেন। ক্যামিলিয়ার প্রফেসর মাজেদা হক কিছুক্ষণের জন্য তবদা খেয়ে যান, তারপরই ব্যাপারটা বুঝতে পারেন। হেসে বললেন, আমার ছেলে জাওয়াদ নৌবাহিনীতে আছে, আপনার মেয়ে ক্যামিলিয়া তাকে পছন্দ করে, আর আমার ছেলেও আপনার মেয়েকে পছন্দ। সে তো সবসময় কাজের জন্য বাহিরে বাহিরে থাকে, তেমন একটা আশা হয় না, তাই বিয়ে শাদির ব্যাপার এখনো কিছু ভাবা হয়ে ওঠেনি। আজ সকালে ছেলে আমাকে কল দিয়ে ভাঙা গলায় মা ডাকে। আমি ভাবলাম কোনো অঘটন ঘটে গেছে। বোঝানি তো ওদের যে পেশা, তাতে কতটা রিস্ক। আমি এদিকে ভয়ে অস্থির, তার কি হলো? পরে কথা বলার পর জানতে পারলাম এসব। আপনার মেয়ে নাকি আমার ছেলেকে মেসেজ পাঠিয়ে বলেছে তার বিয়ে ঠিক। এরপর আর তাকে সে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। ছেলের থেকে ঘটনা আরও জানলাম, সে ক্যামিলিয়াকে পছন্দের কথা কখনো জানায়নি। আসলে সে চাইছিল একেবারে বিয়ের কথাটাই তুলবে, তার সামনের মাসে ফেরার কথা। এবার এসেই নাকি সে জানাতো, কিন্তু এর মধ্যে এসব দেখে সে আতঙ্কিত হয়ে পড়েছে। আমার ওই রকম শক্ত মনের একটা ছেলে যে এমন মেয়ে ঘটিত ব্যাপারে দুর্বল হয়ে পড়বে, আমি ভাবতেও পারিনি ভাই। আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য আমি চাইছি। ছেলেটা আমার আপনার মেয়েকে ভীষণ ভালোবাসে। আমি মা, ছেলের অনুভূতি আমি বুঝি। মেয়েটাকে আমার ছেলের জন্য দিবেন দয়া করে। তা ক্যামিলিয়া কোথায়? একটু দেখে দিবেন। ক্যামিলিয়া নিজের প্রফেসরকে দেখে বহু আগেই সিঁড়ির কোণায় গিয়ে লুকিয়েছিল। সেখান থেকে সব শুনে সে লজ্জায় লাল নীল হচ্ছিল, আবার ভয়ে হাত পাও তার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আজ যে তাকে কত বড় বিপদের মুখে পড়তে হবে ভাবতেই তার বুক ধড়ফড় করছে। সে কোনোভাবেই আজ ম্যামের সামনে যাবে না, তাই তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ভেতরে থেকে দরজা বন্ধ করে দিল। কামিনী তার দাদুর রুমে ছিল। সেখান থেকে বের হয়ে সিঁড়ির কাছে যেতেই তাকে মাজেদা হক দেখে ফেলেন। তারপর নিজে উঠে এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে আসেন। আজমাইন, আলফাজ, আজমাইন তখন দোতলা থেকে নামছিল। কামিনীকে একটা মহিলা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন দেখে সকলেই থমকে দাঁড়ালো। আজকে ক্যামিলিয়া আর কামিনী দুজনেই একই রকম জামা পরেছিল, তাই কেউই বুঝতে পারল না এটা আসলে কামিনী নাকি ক্যামিলিয়া। তবে আবিয়াস বুঝল। সে তড়িঘড়ি করে নিচে নেমে আসতেই শুনতে পেল মাজেদা হকের কথা। তা তুমি যে আমার ছেলেকে ভালোবাসো, সেটা আমাকে আগে বললেই তো পারতে মা। আমি নিজেই ছেলেকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতাম। এখন যখন আমি জেনে গেছি আর চিন্তা নেই।
খুব দ্রুত বিয়েটা দিয়ে দিব দুজনের। জাওয়াত ফিরছে আগামী মাসের 5 তারিখে। আবিয়াজ কথাটা শুনেই যেন নিজের অবস্থান ভুলে গেল। খপ করে কামিনীর হাতটা মুঠোয় পুরে তাকে টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে বলল, কাকে ভালোবাসো তুমি? উনি কি বলছেন এসব? আবিয়াজ এত জোরে গলার আগে কখনো কথা বলেনি কামিনীর সাথে, কারো সাথে বলে না অবশ্য। এই আবিয়াজকে কেউই চিনতে পারল না। উপস্থিত সবাই ভড়কে গেল আবিয়াজের কাজে। আর কামিনী তো ভয়ে চোটে জ্ঞানই হারিয়ে ফেলে। কামিনী জ্ঞান হারাতেই আবিয়াজ দিশেহারা হয়ে উঠল। উপস্থিত সকলকে সম্পূর্ণ অপেক্ষা করে কামিনীকে দুই হাতে পাজা কোলে করে নিয়ে ওপরের দিকে চলে গেল। শোরগোল শুনে ক্যামেলিয়া কি হয়েছে দেখার জন্য নিজের রুম থেকে বেরিয়েছিল। আবিয়াজকে কামিনীকে কোলে করে আনতে দেখে সে বুঝে গেল গড়বড় হয়েই গেছে। সব সময়ের মতো ক্যামেলিয়ার করা কাজের বকাগুলো কামিনীকেই খেতে হয়েছে। সে তাৎক্ষণিক নিজেকে কামিনী প্রমাণ করার জন্য সোজা কামিনীর রুমে গিয়ে বসে রইল। আবুয়াজ কামিনীকে নিয়ে রুমে এসে তাকে যেন দেখেও দেখল না। সে বিছানায় আলতোভাবে কামিনীকে শুইয়ে দিল। ক্যামেলিয়া ভেবেছিল তার ম্যাম চলে গেছে, তাই সবার সামনে নির্বিকার বসে থাকে। তবে মাজেদা হককে রুমে প্রবেশ করতে দেখে সে তবদা খেয়ে যায়। তিনিও বিস্মিত চোখ কিছুক্ষণ চেয়ে থাকেন। ব্যাপারটা বুঝতে পারে আজমাইন বলল, ও কামিনী। ক্যামেলিয়া আর কামিনী দুজনই যমজ। ব্যাপারটা বুঝতে পেরে মাজেদা হক স্বাভাবিক হলেন। মৃদু হেসে এগিয়ে এসে ক্যামেলিয়ার গালে হাত রেখে বললেন, বাহ, কি সৌভাগ্য আমার। এখন তবে ছোট ছেলের বিয়েটাও ঠিক করে ফেলতে হবে দেখছি। ক্যামিলিয়ার জাওয়াদের ছোট ভাই সাদাবের কথা মনে পড়ল। সাদাব ভাই তো প্রেম করছেন। আহারে, ম্যামের স্বপ্নটা পূরণ হবে না। কামিনীর জ্ঞান ফিরতে সে সবাইকে দেখে আগের চেয়েও বেশি ঘাবড়ে গেল। ঝরঝর করে কেঁদে দিল তখনই। কোনো কথাই বলতে পারল না। আবিয়াজকে দেখেই তার যত ভয়। আবিয়াজের ওই চোখ দুটো তো চোখ নয়, যেন আস্ত আগুনগিরি। আবিয়াজকে ফুঁসতে দেখে কামিনীর গায়ের পশমে কাঁটা দিয়ে উঠছে। ছোটবেলায় একবার ক্যামিলিয়ার কারণে আবিয়াজের হাত তাকে মাইরি খেতে হয়েছিল। যেন তেন মায়ের নয়, একেবারে বিছানায় পড়ে থাকার মতো মায়ের খেতে হয়েছিল। সেটা মনে পড়লে এখনো তার অবস্থা খারাপ হয়ে যায়। আবারও তেমন কিছু হবে কিনা এই শঙ্কাতেই সে কান্নায় ভেঙে পড়ছে বারবার। টুইঙ্কেল মাগরিবের নামাজের পর একটু ঘুমিয়েছিল। হট্টগোলের আওয়াজে তার ঘুমটা ছুটে যায়। তার পাশের রুমটায় কামিনীর। বিছানা ছেড়ে তাড়াতাড়ি সে কামিনীর রুমে ঢুকতে দেখল কামিনী কাঁদছে আর তাকে বাকি সবাই ঘিরে রেখেছে। টুইঙ্কেল তড়িঘড়ি করে তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে কাতর স্বরে বলল, আপা, কাঁদছো কেন? দাদু কি মারা গেছে? আলফাজ ধমকে উঠল টুইঙ্কেলকে। বলল, শাট আপ টুনি। কেউ কাঁদলে কি শুধু দাদু মরে তোর কাছে? টুইঙ্কেল চুপ হয়ে গেল। আবিয়াজ আর অপেক্ষা করতে পারল না সবটা জানার জন্য। তাই গলার আওয়াজ বাড়িয়ে কামিনীকে বলল, তুমি কাকে বিয়ে করছো? কামিনী ফোঁপাতে ফোঁপাতে জবাব দিল, কাউকেই না। উনি একটু আগে নিচে কি বলেছিলেন আমি শুনতে পেয়েছি। নাটক করছো তুমি? না, সত্যি বলছি। বিয়ে করবে না বলছো, আবার ভালোবাসো শুনছি। আমাকে বোকা পেয়েছো তুমি? আমি তো আপনাকেই ভালোবাসি। কামিনীর কথা শুনে তার বাবা মা দুজনেই বিব্রত বোধ করলেন। এটা তারা কি শুনছেন? উপস্থিতি সবার মুখে এত বড় হা হয়ে গেছে। কামিনীও বুঝে উঠতে পারল না যে সে কি বলে ফেলেছে। আবিয়াস একটু নরম হলো। হালকা কেসে বলল, তাহলে উনি কেন এসব বলছেন? আমি জানবো কি করে? আমি তো চিনি না ওনাকে। মাজেদা হক থতমত খেয়ে গেলেন এমন কথা শুনে। বললেন, কি বলছো ক্যামিলিয়া? আমাকে তুমি চিনতে পারছো না? আবুয়াজ আর কামিনী দুজনেই চমকে উঠল এই কথা শুনে, এবং একই সাথে বলে উঠল, আমি ক্যামিলিয়া না। ও ক্যামেলিয়া না। ক্যামেলিয়া এক কোণে দাঁড়িয়ে ছিল চুপচাপ। সবার নজর নিজের দিকে পড়তেই ঝরঝর করে কেঁদে দিল। মাজেদা হককে বলল, সরি ম্যাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এভাবেই লুকিয়ে পড়েছিলাম। সালাম খান কামিনীর দিকেই তাকালেন। বললেন, তুমি আবিয়াসকে পছন্দ করো? কামিনী ঝটফট দুই দিকে মাথা নাড়ল, যার অর্থ না, সে পছন্দ করে না। আবিয়া যেমন অস্বীকৃতি সইতে পারল না, ধমকে উঠে বলল, এই মেয়ে, থাপ্পড় চেনো? কামিনী দুই গালে হাত রেখে বলল, মাফ করেন, আপনি আমার ভাই লাগেন, শুধু ভাই, বড় ভাই। আর কোনোদিন বলবো না ভাইয়া, আর কোনোদিন এসব মাথাতেও আনবো না। মাফ করে দেন ভাইয়া। কামিনী পা ধরতে গেল আবিয়াজের। আবিয়াজ দু পা পিছিয়ে গিয়ে বলল, দূরে থাকো, কাছে এসো না। তারপর সাফকাত খানের দিকে তাকিয়ে বলল, চাচা, আমি কামিনীকে বিয়ে করতে চাই। আমার এই সিদ্ধান্তে আপনাদের মত থাকবে আশা করছি। কথাটা বলেই
এক মুহূর্ত দাঁড়ায় না সে, হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার মনের মাঝে হুট করে কেন যেন কামিনীকে বউ করে ঘরে তোলার ইচ্ছে জাগছে। সাফকাত খান তার ৩ ভাইকে উদ্দেশ্য করে বললেন, আবিয়াজ কখনো মুখ ফুটে কিছু চায়নি। অন্য সময় হলে কিংবা তাদের অন্য কোনো ছেলে হলে ব্যাপারটা তারা মেনে নিতেন না, কিন্তু আবিয়াজ দেখে তারা এটা মেনে নিচ্ছেন। কামিনীর মা একবার বললেন, ওরা তো ভাই বোন। রহমত খান সেটা শুনে বললেন, যদিও শুনতে খারাপ লাগবে, তারপরও তো এটাই সত্যি যে আবিয়াজ কামিনীর আপন জ্যাঠাতো ভাই নয়। আবিয়াজের বাবা আবদিসাম ভাই আমাদের সৎ ভাই ছিলেন। আমাদের বাবা এক হলেও মা তো ভিন্ন। আহামরি সমস্যা কোথায় তাহলে? অনেকে তো আপন চাচাতো ভাইকেও বিয়ে করে। এই কথার জবাবে আর কেউ কিছু বলার সাহস পায় না। তারপর সব হুট করে হয়ে গেল। ঠিক করা হলো প্রথমে অরোরার বিয়ে হবে, তারপর মেহনাজ আর জাবিরের, তারপরই আবিয়াজের আর কামিনীর বিয়ে দেওয়া হবে। খান বাড়ির কেউই চাইছে না সব বিয়ে এক আসরে দিতে। তারা খানদানি বংশের মানুষ। প্রত্যেকটা মেয়ের বিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে সম্পূর্ণ করবেন। রাতে মাজেদা হককে জোর করে আটকে রাখলেন বাড়ির বউয়েরা। রান্না চড়িয়েছেন, না খাইয়ে ছাড়ছেন না। মাজেদা হক বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন সকলের এমন আচরণে। তারপরও মনে মনে সন্তুষ্ট হলেন। ছেলে যে ভালো ঘরের মেয়ে পাচ্ছে, এটাই তার জন্য অনেক। আলফাজ মাজেদা হকের সাথে আসা মেয়েটির দিকে একটু পরই সুযোগ পেলেই আর চোখে তাকাচ্ছে। মেয়েটি মাজেদা হকের ভাইয়ের মেয়ে। নাম হলো তয়না। ঢাকা মেডিকেলে 5th ইয়ারে পড়ছে বর্তমানে। সন্ধ্যার দিক ফুপু কল করে তাকে তাড়াতাড়ি হল থেকে বের হতে বললেন। এমনভাবে ডেকেছিল সে ভেবেছে কোনো বড় ধরনের বিপদ হয়ে গেছে। কোনো রকমে তৈরি হয়ে বের হয়ে সে জানতে পারে জাওয়াদের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। শুনে তার প্রচণ্ড রাগ হয়, কিন্তু ফুপুকে কিছু বলতেও পারে না। চুপচাপ তার সঙ্গে আসে। আর এখানে আসার পর একের পর এক শখ পাচ্ছে সে। এখন নতুন যেটা যোগ হলো সেটা হলো আলফাজের চোরা দৃষ্টি। লোকটা দেখতে শুনতে ভালোই, ভদ্র গোছের বোঝা যাচ্ছে, কিন্তু এভাবে কেন তাকাচ্ছে তার দিকে? ও, সে তো ভুলেই গেছে শয়তানগুলো ভদ্র বেশেই থাকে। আলফাজকে এড়ানোর জন্যই সে ফোনে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ ফোন হাতে রাখতে পারেনি। টুইঙ্কেল তাকে অরোরার রুমে ডেকে নিয়ে যায়। 7 বোন সেখানে উপস্থিত ছিল। সবার সাথে আড্ডা দিয়ে তার সময়টা বেশ ভালোই কেটে যায়। খেতে বসার সময় টেবিলে তয়নার বিপরীতে বসল আলফাজ, আর সেই পুরোটা সময় এটা সেটা এগিয়ে দিতে থাকে তয়নাকে। এত মানুষজনের মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ আলাপে ব্যস্ত থাকায় কেউই তাদের লক্ষ্য করেনি। তয়না খুব কষ্টে রাগ সংবরণ করে অল্প খেয়ে উঠে পড়ে। রাত বেশি বাড়ছে দেখে মাজেদা হকরা খাওয়ার পরপরই রওনা দেয়। তবে ফেরার আগে খান পরিবারের সবাই তাদের বেশ অনুরোধ করলেন অরোরার বায়নাতে যেন তারা সপরিবারে আসে খানবাড়িতে। সবাই তাদের অপেক্ষায় থাকবে। মাজেদা হক আশ্বস্ত করলেন তারা আসবেন। পরদিন ভোর 6টায় মেহনাজ ছাদে যোগ্য ব্যায়াম করছিল। অরোরা চা করে নিয়ে সুজানাকে ডেকে ছাদে আসে। এসে মেহনাজকে নিজ কাজে ব্যস্ত দেখে হেসে টেবিল সাজিয়ে বসে। তার হাতে হুমায়ুন আহমেদের রূপা বইটি। অগণিতবার বইটি তার পড়া হয়েছে, তারপরও পুনরায় পড়তে বিরক্ত বোধ করে না সে। এত টানে তাকে বইটা। সুজানা আর এলিনা একসাথে ছাদে আসে। এসে চেয়ার টেনে বসে, চা খায়, গল্প করে। টুকটাক খানিক পর টুইঙ্কেল আসে ছাদে। মেহনাজকে প্রোটিন শেক দিয়ে সে ধপ করে বসে পড়ে চেয়ারে। সুজানা জিজ্ঞেস করে, টুকুন টাকুন আসবে না? না, ঘুমাচ্ছে। টুকুন টাকুন হলো ক্যামিলি আর কামিনী। তাদেরকে সবাই আদর করে এই নামে ডাকে। গত রাতে কামিনীর ভয়ের চোটে জ্বর আসে, আর যমজ হওয়ার জন্য ছোট থেকে দুজনের অনেক কিছু মিল আছে। এর মধ্যে একটি হলো একজনের জ্বর আসলে অপরজনেরও অটোমেটিক এসে যায়। কামিনীর জ্বর আসার 3 ঘন্টা পরে ক্যামিলিয়ারও জ্বর আসে। এখন 2 বোনই শয্যায় পড়ে গেছে। প্রতিদিন এই সময় 7 বোন ছাদে এসে গল্প করে আর চা খায়। আজ আর তেমনটা হয়নি। আড্ডাও তেমন জমল না। চা খাওয়ার যখন প্রায় শেষের দিক, তখন জাবির আসে ছাদে। তাকে দেখে সবাই কোনো কথা বলে না। আসলে বলতে নেই, কিন্তু জাবির ইশারায় চুপ থাকতে বলে তাদের। সবাই মৃদু হেসে চুপি চুপি ছাদ ছাড়ে। মেহনাজ তখন চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন ছিল। তাই সবাই যে ছাদ ছেড়েছে তা সে টের পায় না। তবে একটু পর জাবির তার পাশে গিয়ে দাঁড়াতেই সে বুঝতে পারে জাবিরের ব্যবহার করা পারফিউমের ঘ্রাণটা মেহনাজের চেনা। চোখ খুলতেই সামনে জাবিরকে দেখে সে বিরক্ত হলো। জাবির ভ্রু উঁচিয়ে হেসে বলল, কিরে, ইয়োগা করছিস? মেহনাজ থমথমে গলায় বলল, এখান থেকে যাও জাবির ভাইয়া। তুমি করে বলছিস তবে? আমি তো ভেবেই বসেছিলাম এখন থেকে তুই সম্বন্ধই শুনতে হবে। ডিস্টার্ব করো না, যাও।
যাব না। মেহনাজ আসন ছেড়ে উঠল, গায়ে ওড়না পেঁচিয়ে নিয়ে বলল, তুমি একটা অসহ্যকর মানুষ। সহ্য করার অভ্যাস করে নে। পারবো না। আর এত সকাল সকাল তোমার এ বাড়িতে কি? শুনেছি ভোর রাতে ফিরেছ। তা 4 ঘন্টাও তো হলো না, এখনই নানা বাড়ি চলে এলে। একটু শরম করো। নানা বাড়ি আসতে শরম কিসের? হ্যাঁ, তুই চাইলে এটা বলতে পারিস যে হবু শ্বশুর বাড়িতে এত সকাল আসা ঠিক না। তাই বলে নানা বাড়ির খোঁটা দিবি? এই আমার মামা তোকে আসলে কি খাইয়ে এমন পাষাণ বানালো? মামাকেই জিজ্ঞেস করো। তুই বল, তুই কি খাস সেটা তো তোর জানার কথা। ধ্যাত। মেহনাজ নিচে নামার জন্য পা বাড়ায়। তাকে প্রস্থান নিতে দেখে জাবির জোরে জোরে গাইতে থাকে, তোমার বাড়ির রাস্তাটা মায়ায় পড়েছি, তোমার বাড়ির ফুল গাছটায় মায়ায় পড়েছি, তোমার বাড়ির গেটের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির জানালা মায়ায় পড়েছি, এই ভেবে না তোমার বাবার ধনের লোভে পড়েছি। হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। এমন গান শুনে মেহনাজ তাজ্জব বনে গেল। পেছন ফিরে কিছু সময় অবাক চোখে জাবিরের দিকে তাকিয়ে থেকে সে চলে যায়। জাবির 3 তলায় এসে দেখে আবিয়াস কামিনীর রুমের দিকে যাচ্ছে। জাবির তার কাছে গিয়ে বলল, কি ভাইয়া, শুনেছি আমার শালিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছ। তা আমাকে তো কখনো জানালে না যে ভেতরে ভেতরে এসব চলছে। আবিয়াস গম্ভীর গলায় প্রশ্ন করল, কি সব চলছে? বোঝো না তাই না? অলওয়েজ এমন অবুঝ সেজে তো চলছো। আমি জানতাম লাস্ট বলে তুমি ছক্কা মারবে। আর দেখো, প্রেডিকশন মিলে গেল। আবিয়াজ অগ্নিদৃষ্টিতে তাকালো জাবিরের দিকে। 10 নম্বর বিপদ সংকেত আজ করতে পেরে জাবির দ্রুত সেই জায়গা ত্যাগ করে। জাবির চলে যাওয়ার পর আবিয়াস আরও কিছুক্ষণ কামিনীর দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। তাই নিজের ঘরে ফিরে যায়। ক্যামেলিয়া ঘুমের ঘোরে ফোনের রিংটোনের শব্দ পেয়ে পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। চোখ মেলে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শুনতে পেল, ভালোবাসি ক্যামেলিয়া, খুব বেশিই ভালোবাসি। এই এত অবসাদের মধ্যেও ক্যামিলার মনে হলো, আহা, এটাই বুঝি সুখ পরিশিষ্ট। আজ অরোরার বায়না। সকাল থেকে খানবাড়ি হইচইয়ে মেতে আছে। গোটা বাড়ি সুন্দর সুসজ্জিতভাবে সাজানো। বাড়ির সবাই খুব ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক ঘুরঘুর করছে। তবে এত ব্যস্ত মানুষের মধ্যে একজন খুবই আরামে হলরুমের নতুন সোফায় বসে আছে। সেই মানুষটি হলো বুয়া। নিউ মার্কেট থেকে কিনে আনা চুমকি চুমকি লাল রঙের কাপড় পরে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়ে, চোখের ওপর সানগ্লাস লাগে, হাতে একটা টকটকে লাল রঙের পার্স নিয়ে বসে আছে। গতকাল রাতেই তিনি ঘোষণা দিয়েছেন আজ কোনো কাজ করবেন না। অবশ্য তিনি কোনো কাজই করে না। বুয়া এই বাড়িতে আসে 28 বছর হতে চলেছে। হোসনে আরা বেগমের গ্রামের তিনি। অকালে স্বামী সন্তান হারিয়ে যখন বাপের ভিটায় ভাইয়ের বউয়ের লাঠিঝাঁটা খায়, তখন গ্রামের মহাজনদের দয়া হয়, পাঠিয়ে দেয় তাকে ঢাকার হোসনে আরার কাছে। এসেছিলেন সে মূলত কাজ করার জন্য, কিন্তু যে বছর তিনি এই বাড়িতে আসেন সেই বছর আলফাজের জন্ম হয়। আর তখন তার ওপর আলফাজের দেখাশোনার করার দায়িত্ব পড়ে। আলফাজের দেখাশোনা করাই তখন তার কাজ হয়ে যায়। এরপর অরোরা হলো, তারও দেখাশোনার ভার পড়ল বুয়ার ওপর। এরপর মেহনাজ, এরিনা, সুজানা, ক্যামেলিয়া, কামিনী, নিয়ন, টুইঙ্কেল, রিজভি, এদের সবার দেখাশোনাই তিনি করেন। এই এতগুলো বাচ্চার দেখাশোনা করাতে কখনোই বাড়ির অন্যান্য কাজ তিনি করেননি। বুয়া শুধু তিনি নামেই ছিলেন। তবে তার কাজ ছিল কেবল বাচ্চাদের সাথে থাকা, তাদের খাওয়ানো, গার্ডেনে তাদের সাথে খেলা করা, ব্যাস। বাচ্চাদের কাপড় ধোয়ার কাজও করেননি তিনি কখনো। সেটার জন্য আলাদা লোক ছিল। যেহেতু বুয়া বলে সবাই তাকে প্রথমে ডেকেছিল, তাই তার নাম বুয়াই হয়ে গেল। তবে তিনি নিজেকে নানি ভাবে, অবশ্য উচ্চারণে বলে উল্টোটা। এ যেন একটু আগে তিনি যখন বসেছিলেন তখন তার কাছে 2 জন মহিলা আসেন। জিজ্ঞেস করেন, আপনি মেয়ের কি হন? বুয়া গম্ভীর স্বরে জবাব দেয়, আমি অরোরার মায়ের নানি। মহিলা চরম অবাক হলেন। চোখ কপালে তুলে তিনি বললেন, কি, আপনি নানি? হ, সত্যি। তয় আমি মিছা কথা কমু? এত ইয়াং নানি? মানে অরোরার মাকে একটু আগে দেখলাম। বয়স তো একই হবে আপনাদের। তাও আমি নানি। মহিলা যিনি প্রশ্ন করেছিলেন তিনি হলেন শাহরিয়ারের মামি। তিনি বুয়ার কনফিডেন্স দেখে সত্যি তাকে নানি ভেবে বসল। শাহরিয়ারের নানিকেও আজ আনা হয়েছে। তিনি বসে আছেন ওই পাশের সোফায়। তিনি বুয়াকে নিয়ে গিয়ে শাহরিয়ারের নানির পাশে বসিয়ে দিলেন। এর একটু পরই যেখানে টুইঙ্কেল আসে, এসে জিজ্ঞেস করে, বুয়া, আপনি এখানে? দাদু কোথায়? বুয়া বলার সাথে সাথেই মহিলাগুলোর মুখের রং বদলে গেল। টুইঙ্কেল ব্যস্ত ভঙ্গিতে নিজের দাদুকে খুঁজতে লাগলো। পেয়েও গেল। একটু সামনেই টেবিলের পাশে একটা পিঁড়িতে কপালে হাত দিয়ে উদাস হয়ে বসে আছেন।
টুইঙ্কেল তাড়াতাড়ি নিজের দাদুকে সেখান থেকে উঠিয়ে অন্য সোফায় নিয়ে গিয়ে বসালো। তারপর বুয়াকে মৃদু রাগ দেখিয়ে বলল, বুয়া আপনাকে বলেছে দাদুর খেয়াল রাখতে, আর আপনি কিনা তাকে এভাবে নিজ বসিয়ে রেখেছেন। বুয়া আসামির মতো মুখ করে বললেন, আমি ভুইলা গেছিলাম মা টুইঙ্কেল। উফ বুয়া, কতদিন বলেছি আমাকে টঙ্কেল ডাকবেন না, তারপরও কেন ডাকেন? বাকিদের মতো টুনি ডাকলেও তো পারেন। টঙ্কেল খুবই অদ্ভুত ডাক। টুইঙ্কেল রাগে গজগজ করতে করতে চলে যাওয়ার পরই বুয়ার পাশ থেকে শাহরিয়ারের মামি তার শাশুড়িকে উঠিয়ে নিয়ে আবার হোসনে আরার পাশে নিয়ে বসালো। এরপরই বুয়া সেদিকে তাকিয়ে মুখে ভেঙচি কেটে অন্যত্র এসে বসে রইল। তাজওয়ার এসেছে থেকেই এরিনার দেখা পায়নি। তাই ওপরে উঠে সুজানাকে দেখতে পেয়ে এরিনার খোঁজ নিতে চাইলে সুজানা সোজা তাকে এরিনার রুমে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে তাজওয়ার দেখে শাড়ি পরে আছে এরিনা, কানে দুল পড়ছে। তাজওয়ারকে দেখে অবাক হলো, বলল, আপনি কখন এলেন? এই তো একটু আগেই। এরিনা পুনরায় সাজতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু হুট করে কিছু মনে পড়ে তার। তাই তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, সেদিন ওই রকম করেছেন কেন? আপনাকে কে ওই বুয়া সংবাদ দিয়েছিল? তাজওয়ার ইতস্ত গলায় জবাব দিল, শান্ত রিজভীর থেকে শুনেছি। আর তারপর আমাকে বলে, আমরা তো জানতাম তুমি শুধু ওর বোন, মানে অরোরা আপু যে আছেন তার খবর তো আর জানতাম না, তাই ওই রকম হয়ে গেছিল। আর তাছাড়া পরে যখন কল দিলাম তখন তো তুমি ক্লিয়ার করতে পারতে, আমিও বুঝতে পারিনি। এরিনা হেসে ফেলে। হাসলো তাজওয়ারও। ভুল বুঝাবুঝিটা হয়ে খুব ভালো হয়েছে। যদি না হতো তবে আজ এ সময় তাজওয়ার কি এখানে দাঁড়িয়ে থাকতে পারত? জাবির মেহনাজের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। দরজা খোলা, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি তাকে মেহনাজ দেয়নি। জাবির বলে, সরি, আর কখনো ওইরকম রাফলি বিহেভ করব না। জাবির ভাইয়া, যাও এখান থেকে। তোমাকে কতবার বলবো, তুমি আমার কাছে কেবলই ভাই। আমি হতে চাই না ভাইয়া, আমি তো হতে চাই সাইয়া। যাবে তুমি? উফ, ধুর, এই তোমাকে কোন পাগল এই নিউজ দিয়েছিল? বিদেশে ছিলে আমি ভালোই ছিলাম। যেই পাগল দিয়েছে খবর তাকে না চড়িয়ে দিলে আমার শান্তি হবে না। রাফিদ ভাইয়াকে চর দিবি? মেহনাজ অবাক হলো। রাফিদ তার পাশের বাড়ির। আবিয়াজ, আলফাজ, আজমাইন, জাবির এদের সবার সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। তবে যতই বন্ধু হোক, তার তো এত ভেতরের কথা জানার কথা না। তাই সে বিস্ময় নিয়ে জানতে চাইল, ওনাকে কে বলেছে আবার? তোদের বাড়ির ছুটা বুয়া মর্জিনা গিয়া রাফিদ ভাইয়ের বউকে বলেছে তোর বিয়ে। আর ভাই তো জানে আমি তোকে পছন্দ করি, তাই আমাকে জানিয়ে দিয়েছে কল করে। আজ মর্জিনার খবর করে ছাড়বো আমি। মেহনাজের অনুমতির অপেক্ষা আর করে না জাবির। সোজা রুমে ঢুকে মেহনাজের হাত চেপে ধরে বলল, তুই এমন কেন করিস বল না? ভালোবাসি তো তোকে। মেহনাজ কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল জাবিরের মুখের দিকে। তারপর এমন একটা কথা বলল যা শোনার জন্য জাবির প্রস্তুত ছিল না। কামিনী আর ক্যামেলিয়া দুজনেই একটু অসুস্থ হয়েছে। ক্যামেলিয়া হবু শাশুড়ির কাছে আছে, আর কামিনী আবিয়াজের সাথে। আবিয়াজি তাকে জোর করে নিজের পাশে পাশে রাখছে। একটু পরপরই এটা সেটা এনে দিচ্ছে খাওয়ানোর জন্য। সে যে পেটুক এটা তো আবিয়াজ ভালোই জানে, তবে জ্বরের মুখে পেটুকটা খেতে পারছে না। আবিয়াজের খুব কষ্ট হচ্ছে তাই পেটুকের জন্য। কামিনী অবশ্য লজ্জা পাচ্ছে, বাড়ির সবাই সামনে থাকাতে তার লজ্জায় অস্বস্তিতে মাথা নত হয়ে যাচ্ছে। নিবরাস এসেই থেকেই টুইঙ্কেলের আশেপাশে ঘুরঘুর করছে। টুইঙ্কেল অবশ্য এত কিছু বুঝল না। সে বেশ স্বাভাবিকভাবেই আলাপ সারে নিবরাসের সাথে। এই অল্প আলাপে নিবরাসের মন ভরে না। সে ঘুরঘুর করতেই থাকে। সালাম সাহেব ড্রয়িং রুমে আসেন তখন সবেমাত্র। এসে নিবরাসকে দেখে তার হাহাকারটা আবারও জেগে ওঠে। কামিনী আর ক্যামিলিয়ার সাথেও তার বিয়ে দিতে পারবেন না। ছেলেটাকে এ বাড়ির জামাই করা আর হবে না। হঠাৎ করে তার নজর পড়ল টুইঙ্কেলের ওপর। শাড়ি পরে বড় মেয়ে সেজে আছে সে। নিবরাসের দিকে আরেকবার তাকাতেই তিনি দেখলেন নিবরাসের নজর টুইঙ্কেলের দিকেই। মনে মনে তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন, টুইঙ্কেলকে বিয়ে দিয়েই দেবেন নিবরাসের সাথে। দরকার পড়লে জোর করে দিবে। ছোট ভাইয়ের সাথে কথা বলতে হবে এ ব্যাপারে। তিনি ইমরোজ খানকে খুঁজতে লাগলেন। আংটি পরানোর সময় শাহরিয়ার আর অরোরা একসাথে দাঁড়ায়। আংটি পরাতে নিবে যখন তখন শাহরিয়ারের কল আসে, জরুরি ভিত্তিতে হসপিটালে যেতে হবে, ইমার্জেন্সি। শাহরিয়ার চলে যেতেই সেদিকে ছলছল চোখে অরোরা তাকিয়ে রইল। এই হসপিটাল কি এখন তার শত্রু হতে চাইছে, নাকি শাহরিয়ারের পেশাটা? সে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। শাহরিয়ার যখন ফিরল ততক্ষণে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলেছে। রাতও হয়ে যায় অনেক।
তাকে দেখে প্রথমেই তার মা এক দফার বকলেন, তারপর তার খালা বকলেন। বকাবকি শেষ হওয়ার পর আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো পুনরায়। অরোরা কেঁদেছিল, তাই তার চোখ মুখ লাল ছিল, একবারে প্রথম দিনের মতো। শাহরিয়ার প্রথমে নিজের কাজে অনুতপ্ত হলেও এবার খুশিই হলো। ভালোই হয়েছে সে চলে গিয়েছিল, নয়তো এমন কান্না করে লাল করে ফেলা সুন্দর মুখটা দেখা পেত কি। সবশেষে গ্রুপ ফটো তোলা হলো, সবাই যার যার মতো পজিশন নিয়েছিল। আলফাজ দাঁড়ালো তয়নার পাশে, তয়না তা দেখে বিরক্তির মুখে কুঁচকে ফেলল। জাবির আজমাইনের পাশাপাশি দাঁড়িয়েছিল, মূলত তাকে একটা কথা বলার জন্যই সে মেহনাজকে ছেড়ে এখানে দাঁড়িয়েছে। আজমাইন বলল, তোর সে তো ওইখানে, তুই এখানে কি করছিস? দরকার আছে ভাই। কি হয়েছে? তোমার বোন বলেছে তোমার মেডিকেল টেস্ট করাতে হবে। আত্মীয়ে বিয়েতে নাকি সমস্যা হয়। এখন কি করি বলো তো? টেস্ট করালে লোক আমাকে কি বলবে? কি বলবে? কিছুই বলবে না। এক কাজ করিস, শাহরিয়ার ভাইয়ের সাথে আমি কথা বলে নিব, তার হসপিটালে গিয়েই টেস্টটা করিয়ে নিস। জাবির অসহায় মুখ করে মেহনাজের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাই হবে। ক্যামেরাম্যান সবাইকে হেসে ছবি তুলতে বলল, কেউই হাসছে না। তাই দেখে রিজভী বলল, সবাই বলো চিজ। সবাই চিজ বলতে নিলেই বুয়ার হাসি এসে যায়। তিনি বাড়ি কাঁপিয়ে হাসি দিলেন, হাতচু। সবাই অমনি হাসা শুরু করলো। ক্যামেরাম্যান এসেছে থেকে আজীব সব কাজকর্ম দেখছে। শেষ স্ল্যাশটা নেওয়ার সময় সে বিড়বিড় করে বলতে লাগলো, নানান রঙের মেলা। সমাপ্ত।